সন্ধ্যা ৭টার সময় হাজির হয়েছি আপনাদের সাথে আমার স্কুলের পক্ষ থেকে। আপনারা জানেন যে নিয়মিত যারা ২০২৫ এবং ২০২৬ শিক্ষাবর্ষে যারা নার্সিং পরীক্ষা দিবেন, যারা নার্সিং নিয়ে স্বপ্ন দেখেন, যারা নার্সিংয়ে আসতে চান ইচ্ছুক, সেই সকল শিক্ষার্থীদের স্বপ্নকে সার্থক করার জন্য, সেই স্বপ্নের সারথির সাক্ষী হওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য আমার স্কুলের পক্ষ থেকে আপনাদের জন্য যে নিয়মিত ক্লাসের আয়োজন করা হয়ে থাকে এবং আমাদের যে এক্সাম ব্যাচ চলতেছে তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। এবং আপনারা জানেন যে প্রতি সপ্তাহের বুধবারে আমি আপনাদের সাথে হাজির হই জীববিজ্ঞান ক্লাস নিয়ে, জীববিজ্ঞান ক্লাস নিয়ে। তো আজকেও আমরা ঠিক একইভাবে জীববিজ্ঞানের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। আপনারা সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যান এবং যুক্ত হয়ে যাওয়ার পর আমাকে একটু কাইন্ডলি মেসেজ করে জানাই দিবেন বা কমেন্ট করে জানাই দিবেন যে আমার ক্লাসের যে ভয়েসটা আছে, ভয়েসটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, দ্যাটস মিন্স আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমাদের পিছনে যে স্মার্ট বোর্ডটি রয়েছে সেই বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এবং সবাই অবশ্যই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবীদের সাথে। আমরা জানি যে আপনাদের অনেক কিন্তু বন্ধু বান্ধবী আছে যারা কিন্তু আসলে ক্লাস করতে চায় বা নার্সিং পরীক্ষা দিতে চায়। সো আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আসলে পরীক্ষা, জানেন আপনারা শুনছেন হয়তো বা অনেকে যে জানুয়ারিতে হয়ে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। যেহেতু তৈরি হয়েছে তো তারই ধারাবাহিকতায় আপনাদেরকে সেইভাবেই পড়াশোনা করতে হবে, প্রিপারেড হতে হবে। পড়াশোনার বাইরে আসলে খুব কম কিছু করে অ্যাকচুয়ালি কখনো কোনো সফলতা আসে না, পরিশ্রমের বাইরে কখনো কখনো সফলতা আসে না। তো যাই হোক, পড়াশোনার সেইটাকে আমরা আপনাদেরকে আমার স্কুলের পক্ষ থেকে আমরা যে ক্লাস নিচ্ছি এই ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে কি করব, সহযোগিতা করব। কিভাবে? আমরা আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি, আপনাদেরকে বুঝাচ্ছি কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন কোশ্চেনটা কিভাবে সলভ করবেন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু কথা বলে কারা, আমরাই বলতেছি আপনাদেরকে। ওকে, সো আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে মুশফিকা খান, যুক্ত হয়েছে সুবর্ণা আক্তার, আর যে যুক্ত হয়েছে প্রমিত হর, যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, আদাব। আশা করি যে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আশা করি যে ক্লাসটা আজকে আপনাদের জন্য খুব প্রাণবন্ত হবে এবং আপনারা আসলে করি যে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। শ্রাবণী এসডি যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাওয়ার পর আপনার যে পরিচিত বন্ধু বান্ধবী আছে তাদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবেন। এছাড়া বিভিন্ন গ্রুপ ট্রুপ আছে সেগুলো তো অবশ্যই পারলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এছাড়া ক্লাসটা অবশ্যই নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন, যাতে বিভিন্ন সময় আসলে যখন আমরা ক্লাস করতে চাই তো অনেক সময় দেখা যায় কি আমাদের ক্লাসগুলো হারিয়ে যায়। তো সেই ক্লাসটা যাতে হারিয়ে না যায় বা খুব সহজে যাতে পাওয়া যায় এই জন্য কি করতে পারেন, নিজের টাইমলাইনে কিন্তু রেখে দিতে পারেন। তো দেখেন, আজকে আমরা জীববিজ্ঞানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলোর নাম আমি কিন্তু এখানে বেশ কিছু জিনিস দিয়ে লিখে দিয়েছি, সেটা হলো বৃক্ক এবং বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার। তো জীববিজ্ঞানের ভিতর থেকে আপনাদের একটু বলে রাখি যে জীববিজ্ঞান এটা শুধু বিএসসি দের না, ডিপ্লোমাদেরও জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। বৃক্ক, ইটস মিন আমরা বৃক্ক বলে থাকি, বাট সহজ ভাষায় আমরা বলে থাকি কিডনি, তাই না? আইফোন কিনতে চাই আমরা সবাই, কি চাই? আইফোন। বান্ধবীর যদি কিডনি বেশি একটা আইফোন কিনতে পারতাম খুব ভালো লাগে, তাই না? বা বন্ধুর একটা কিডনি বেচে যদি আইফোন কিনা যায় তো খুব ভালো লাগে। তো আইফোন যেমন আছে, কিডনি বেচা ফোন আমরা বলে থাকি। সো আমরা সেই বৃক্ক নিয়ে আলোচনা করব এবং এই বৃক্কের ভিতরে আসলে কি আছে, এই বৃক্ক আসলে কি কাজ করে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু কি করব বলতো আজকে আলোচনা হবে। সো সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাও। তারিফা জানিয়া যুক্ত হয়েছে, চলে এসেছি ভাই, থ্যাংক ইউ সো মাচ আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো দেখো এই যে বৃক্কটা আছে, কিভাবে আসলে আইফোন কিনা যায় এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, তো চলেন তাহলে একটু শুরু করি, আমাদের ক্লাসটা শুরু করে দিই, কারণ অলরেডি অনেকে যুক্ত হয়েছে এবং অবশ্যই শেয়ার এবং মেনশনের মাধ্যমে অন্যদেরকে অবশ্যই একটু জানাই দিবেন। এবং তার আগে একটু বলে রাখি, আমার স্কুলের পক্ষ থেকে আমাদের কিন্তু কখনোই আমরা ফুল কোর্স না, আমাদের কিন্তু এক্সাম ব্যাচ চলতেছে। এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য পুরো কোর্স ক্লাস ফ্রি। এখানে বিএসসি তে যারা পরীক্ষা দিবে, বিএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মাত্র 600 টাকায় 168টি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। আর ডিপ্লোমা যারা পরীক্ষা দিচ্ছে মাত্র 500 টাকায় তারা কি করতে পারতেছে, 168টি পরীক্ষা দিতে পারতেছে। সো আপনারা যারা আসলে এখনো পর্যন্ত ভর্তি হন নাই, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছেন মাত্র 500-600 টাকার জন্য, আপনারা যারা ভাবতেছেন যে এখানে ইনভেস্ট করাটা আসলে বোকামি হবে কিনা, একটু বলে রাখি, আপনারা আজ থেকে পরীক্ষা যদি হয়ে যায় জানুয়ারিতে, সো দ্যাটস মিন্স ফেব্রুয়ারিতে আপনারা বলবেন যে ভাইয়া আমি 500 টাকা ইনভেস্ট করছিলাম আপনাদের এখানে, এখানে আমার কিন্তু কোনো সুবিধা হয়নি, এই কথাটা আমাকে বললেন। আশা করি যে আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা আপনাদেরকে যতটুকু সেবা দিব, আমরা আপনাদেরকে যতটুকু গাইডলাইন দিব, আমরা আপনাদেরকে যতভাবে তৈরি করব,
আশা করি যে আপনারা স্যাটিসফাইড হয়ে যাবেন, এটা নিয়ে আমি আশা করি কনফিডেন্ট যে আপনারা ভালো করবেন। আমাদের কথা মতো চললে, আমাদের কথা মাত্র শুনলে এবং আমরা যেভাবে বলি সেইভাবে যদি চলেন, ইনশাল্লাহ খারাপ কিছু আপনাদের জন্য হবে না। ওকে, সো অবশ্যই দলে দলে যারা এখনো পর্যন্ত আমাদের পেইড ব্যাচে যুক্ত হন নাই, অর্থাৎ আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হন নাই, তারা অবশ্যই একটু দ্রুত যুক্ত হয়ে যান। ঋষি যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শর্মা তালুকদার যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীল কাব্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে। আমরা কিছুক্ষণ আসছে ব্যাখ্যা ট্যাখ্যা করব, তারপরে আমরা আবার কিসে যাব, আমরা আবার মনে করেন যে এমসিকিউ সলভ করব। ওকে, এইভাবেই হচ্ছে আমরা আমাদের কন্ডাক্ট করে থাকি। তো আমাদের আজকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে রেশন তন্ত্র। আমাদের প্রথম টপিকটার নাম কি? রেশন তন্ত্র। এখন একটা রেশন তন্ত্র বলতে আসলে কি বোঝায়? রেশন তন্ত্র বলতে আসলে বোঝায় আমাদের শরীরে যখন খাবারগুলো খাই আমরা, বিশেষ করে যখন প্রোটিন খাই, যখন কি খাচ্ছি? প্রোটিন। এই প্রোটিন খাইলে কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিডের থেকে আমাদের শরীরে কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তো বেশি পরিমাণ প্রোটিন খাওয়ার ফলে আমাদের শরীরে কি তৈরি হবে? আরেকটা কথা বলে রাখি, প্রোটিন হচ্ছে নাইট্রোজেন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? নাইট্রোজেন। যদি কখনো কোশ্চেন দেয়, ভাইয়া আমাদের শরীরে নাইট্রোজেন দিয়ে গঠিত মৌলের বা খাবারের নাম কি, এই কোশ্চেনটা কখনো যদি আপনাকে পরীক্ষায় দেয়, পারবেন কিনা ভাইয়া? অবশ্যই ভাইয়া মনে রাখতে হবে। নামটা কি ভাইয়া? নামটা কি বলেন তো? সেটা হচ্ছে প্রোটিন। নামটা কি? প্রোটিন। এই যে এখানে লিখছি আমি, দেখছেন? তাহলে নামটা কি বলেন তো? প্রোটিন। মনে থাকবে নাইট্রোজেন। এই নাইট্রোজেন আমাদের শরীরে নানান ধরনের বর্জ্য পদার্থ তৈরি করতে পারে। এর মধ্যে যেমন আছে ইউরিয়া তৈরি করে, ইউরিয়া আছে। ইউরিয়া শুধুমাত্র আমরা জমিতে ব্যবহার করি সার হিসেবে, সেটা শুধু ইউরিয়া না, সেটা শুধু ইউরিয়া না, আমাদের শরীরেও ইউরিয়া আছে। ইউরিক অ্যাসিড তৈরি করে, ইউরিক অ্যাসিড এটাও তৈরি করতে পারে। ক্রিয়েটিনিন তৈরি করতে পারে, ক্রিয়েটিনিন তৈরি করতে পারে। ওকে, এই যে জিনিসগুলা ক্রিয়েটিনিন, এই যে বিভিন্ন জিনিসগুলা তৈরি করে যেগুলো আমাদের শরীরে থাকে, এই বর্জ্যগুলা আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে চলে যায়, ঘামের মাধ্যমে চলে যায়, দুইটা তিনটা ওয়েতে যাইতে পারে, ফুসফুসের মাধ্যমেও কিছুটা বের হয়। তাহলে কিসের মাধ্যমে বের হয় আমি বলছি ভাইয়া, আবার একটু বলে দিই। আমাদের এই বর্জ্যগুলা মূত্র কিসের মাধ্যমে যাবে? মূত্র মানে প্রস্রাব। মূত্র মানে কি? প্রস্রাবের মাধ্যমে বের হয়। আর আছে কিসের মাধ্যমে যায়? ঘাম। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের মাধ্যমে বের হয়। এই যে মূত্র, এই মূত্রটা কি এমনি ফরমেশন হয়? আমরা তো সবাই মোটামুটি প্রস্রাব করি, তাই না? প্রস্রাব করি। এই যে মূত্রটা আছে, এই মূত্রটা কি এমনি তৈরি হয়? এই মূত্রটাই তৈরি করে কে? বৃক্ক বা কিডনি। এই মূত্রটা তৈরি করে কে? বৃক্ক বা কিডনি। ওকে, একটু সুন্দর করে মনে রাখেন। তাহলে আমাকে যদি কোশ্চেন করে, ভাইয়া আপনি যে প্রস্রাব করেন, এই প্রস্রাবটা তৈরি করে কে? এই প্রস্রাবটা তৈরি করে হচ্ছে বৃক্ক বা কিডনি। মনে থাকবে ভাইয়া, একটু সুন্দর করে মনে রাখবেন। দেখেন আমাদের অনেকে কিন্তু সেকা খাই, যখন শুনছেন না, আমরা জানি তো সেকা খাই, তাই না? আমরা এই যে সেকা টেকা খাই, আমাদের সেকা খাওয়ার পরে আমাদেরকে স্যাররা বলাইতো যে তোরা যদি সেকা খাস, তোরা চোখের পানি বিসর্জন করবি না। কেন? কারণ চোখের পানির পিএইচ আর মূত্রের পিএইচ একই। তোরা কি করবি? হিসু করে ঘুমাই যাবি। বুঝছো কি বলছি? সো তোমরা যদি সেকা মেকা খাও, কি করবা? প্রস্রাব করে ঘুমাই যাবা, তাহলেও কিন্তু শান্তি। এখন আমরা একটু মূত্র নিয়ে কথাবার্তা বলবো, তার আগে একটু রেশন তন্ত্রের কথা বলে নিই। আমরা আশা করি যে এগুলো তোমরা সবাই একটু কাইন্ডলি লিখে নিবা। এই যে রেশন তন্ত্র আছে, এই রেশন তন্ত্রের মধ্যে মেইনলি আছে উপাদান আছে, 4টা জিনিস নিয়ে গঠিত হয় রেশন তন্ত্র। এই রেশন তন্ত্রটা গঠিত হয় 4টা জিনিস নিয়ে। কি কি নিয়ে গঠিত একটু দেখো। প্রথমে থাকে বৃক্ক, থাকবে একটা বৃক্ক থাকবে। তারপর আছে রেশন নালী থাকে একটা, রেশন নালী অর্থাৎ বৃক্ক থেকে এই যে মূত্রটা বয়ে নিয়ে যাবে। এরপর আছে ইউরেটার বা মূত্রাশয় অর্থাৎ মূত্রথলি, যেখানে মূত্র জমা হয়, একটা থাকবে মূত্রথলি, এখানে মূত্র জমা হয়। এবং লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আসছে কি হবে? মূত্রনালী। ওকে, মূত্রনালী মানে কি? যেটা দিয়ে আসলে নালী মানে যেটা দিয়ে প্রস্রাবটা বের হয়। ওকে, এই আসছে আমাদের 4টা জিনিস থাকে। ঠিক আছে, কি বলছি তাহলে এটা একটু সুন্দর করে সবাই মনে রেখো। তো দেখো, আমরা প্রথমে আছে বৃক্ক থেকে শুরু করব, তারপর রেশন নালী, মূত্রথলি এবং মূত্রনালীতে আমরা আস্তে আস্তে যাব। তো একটু বৃক্ক নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই যে বৃক্কটা আসলে কি। বৃক্ক জিনিসটা আসলে কি? দেখো, আমাদের শরীরে একেবারে তলপেটের নিচের দিকে দুইটা জিনিস থাকে, সিমবিসের মতো অনেকটা দেখতে। আমি যদি একটু দেখাই, এইরকম টাইপের একটা জিনিস থাকে, এইরকম টাইপের, বুঝছো? এটাই হচ্ছে বৃক্ক, সিমবিসের মতো। কি কোন বিসের মতো বলছি তাইলে ভাইয়া? একটু সুন্দর করে মনে রাখতে হবে। কোন বিসের মতো বলছি? কোন বিসের মতো? সিমবিসের মতো। পরীক্ষায় কিন্তু আসতে পারে। কোন বিসের মতো বলছি ভাইয়া? সুন্দর করে মনে রাখতে হবে, সিমবিসের মতো। আমাদের এখানে কিছু থাকে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে মূলত আমাদের বৃক্ক। ওকে, একটু সুন্দর করে মনে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া, একটু সুন্দর করে মনে রাখতে হবে। এখন দেখো, এই যে বৃক্ক আমরা পড়তে যাই,
বৃক্কর প্রথম যে কথাটা পড়ে পরীক্ষা আসে সেটা হচ্ছে আমাদের শরীরে, তাহলে বৃক্ক সম্পর্কে প্রথম যে কোশ্চেনটা আসে, আমাদের শরীরে বৃক্ক আছে কয়টি? আমাদের শরীরে বৃক্ক আছে দুটি। বৃক্ক আছে কয়টি? দুটি। একটু সুন্দর করে মনে রাখবে, আমাদের শরীরে বৃক্ক আছে কয়টি? দুটি। ওকে, আমাদের শরীরে বৃক্ক আছে দুইটি, অর্থাৎ এক জোড়া। আমাদের শরীরে বৃক্ক আছে কয়টি? দুটি। ঠিক আছে, এটা একটু সুন্দর করে মনে রাখবা। দেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বৃক্ক, এই যে বৃক্ক এর দৈর্ঘ্য কত? বৃক্কের দৈর্ঘ্য সাধারণত ইউজুয়ালি আছে 10 থেকে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 থেকে 12 সেন্টিমিটার। এরপর যদি বলে প্রস্থ কত ভাইয়া? প্রস্থ হবে আছে ইউজুয়ালি এটার যে প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 থেকে 6 সেন্টিমিটার। আর যদি বলা হয় যে দৈর্ঘ্য প্রস্থ পাইছি ভাইয়া, এর প্রশস্ততা পুরুত্ব কত বা স্থূলতা কত? এই যে স্থূলতা, এটা যদি বলা হয় স্থূলত্ব, এটা যদি বলে তাহলে দিবা 3 সেন্টিমিটার। কত দিবা? 3 সেন্টিমিটার। ঠিক আছে, এই কথাগুলো একটু যা সুন্দর করে একটু মনে রেখো। ঠিক আছে, কি বলছি? আমাদের বৃক্ক দৈর্ঘ্যে আসছে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থে এটা সাধারণত 5 থেকে 6 সেন্টিমিটার, পুরু বা স্থূলতায় কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। ঠিক আছে, এই কথাগুলো একটু সুন্দর করে মনে রাখবা। ঠিক আছে, এবার দেখো বৃক্কের গঠনগত কার্যিক একক, এটা পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসে। বৃক্কের গঠনগত কার্যিক একক হচ্ছে নেফ্রন। গঠনগত ও কার্যিক একক, এটা পরীক্ষায় প্রচন্ড পরিমাণে আসে। আমি বলছি তোমাদের আগেও ক্লাসে, এই কার্যিক এককগুলো একটু ভালো করে পড়বা। কার্যিক একক হচ্ছে কে? নেফ্রন। মনে থাকবে, এটা একটু সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে। বৃক্কের গঠনগত কার্যিক এককের নাম কি? নেফ্রন। বৃক্কের গঠনগত কার্যিক এককের নাম কি? নেফ্রন। ঠিক আছে, এই কথাটা একটু সবাই কিন্তু সুন্দর করে ভাইয়া মনে রাখবা, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। এক একটা বৃক্কে সাধারণত দেখা যায় নেফ্রনের সংখ্যা প্রতি বৃক্কে নেফ্রন থাকে আছে 10 থেকে 12 লক্ষ। প্রতি বৃক্কে নেফ্রন এটা থাকে আছে কত জানো? নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ। এটা একটু সুন্দর করে মনে রেখো, প্রতি বৃক্কে নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ। এই কোশ্চেনগুলাই তোমাকে প্রাথমিক ধাপে এই কোশ্চেনগুলো তোমাদেরকে ভাইয়া দিবে। ঠিক আছে, আমরা নেফ্রনের গঠনে একটু পরে যাব। নেফ্রনের গঠনে আমরা একটু পরে যাব। এবারে আমি একটু বাকি জায়গাগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। এবার দেখো মূত্রনালী নিয়ে কি আসতে পারে। মূত্রনালীর দৈর্ঘ্যটা আসতে পারে, এটা আছে 18 থেকে 19 সেন্টিমিটার। কত হবে? 18 থেকে 19 সেন্টিমিটার। মূত্রনালীর রেশননালীর দৈর্ঘ্য কত? 18 থেকে 19 সেন্টিমিটার। এরপর আসে আছে মূত্রথলি নিয়ে। মূত্রথলি মানে কি? যেখানে আছে প্রস্রাব প্রিজার্ভ করা হয়, যেখানে প্রস্রাব জমা হয়, সেটাকে কি বলা হয়? মূত্রথলি। আমাদের শরীরে যে মূত্রথলিটা আছে, এইটা প্রস্রাব জমা করার, প্রস্রাব যতটুকু জমা করতে পারে সেটা কত জানো? সেটা কত? সেটা হচ্ছে ভাইয়া 700 থেকে 750। কত পারে? 700 থেকে 750। এই 700 থেকে 750 হচ্ছে হাইয়েস্ট সে জমা করতে পারে, বুঝছো? বাট জমা করতে পারে, বাট কথা হচ্ছে ভাইয়া আমাদের কখন প্রস্রাব করতে মন চাইবে? আমাদের সাধারণত প্রস্রাব করতে মন চায় বা ইচ্ছা জাগে, প্রস্রাবের ইচ্ছা, এটা মেইনলি জাগবে হচ্ছে প্রস্রাবের ইচ্ছা। এই প্রস্রাবের ইচ্ছাটা জাগবে হচ্ছে কেন, কখন জাগবে? যখন আছে 280 থেকে 320, কত? 320 এই যে মিলিলিটার মূত্র জমা হবে, তখনই আমাদের প্রস্রাব করতে মন চাইবে, এর আগে কিন্তু না। বোঝা গেছে? আবার একটু বলি ভাইয়া, আমাদের মূত্রথলিতে প্রস্রাব জমা হইতে পারে কতটুকু ভাইয়া? 700 থেকে 750। কথা ক্লিয়ার? 700 থেকে 750। আমাদের মূত্রত্যাগের ইচ্ছা জাগবে কখন? যখন আমাদের মূত্রের মধ্যে জমা হচ্ছে 280 থেকে কত ভাইয়া? 320। তখন মনে হবে যে যা একটু প্রস্রাব করে আসে, যা একটু প্রস্রাব করে আসে। খুব সহজ কথাবার্তায়। এরপর আসো মূত্রনালী, যেটা দিয়ে মূত্রথলি থেকে প্রস্রাব শরীরের বাইরে চলে আসে। এটা কিন্তু দুই রকমের হয়ে থাকে। ছেলেদের দেখবা একটু বেশি হয়ে থাকে, কারণ ওদের পেনিস থাকে, সো একটু বেশি হয়ে থাকে। এটা 18 থেকে 19 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েরা যারা আছে, মেয়েদের ক্ষেত্রে সাধারণত এরকম কিছু থাকে না। তো সেই জন্য মেয়েদের ক্ষেত্রে এটার পরিমাণ খুবই কম, সেটা হচ্ছে 3.5 থেকে 5 সেন্টিমিটার। 3.5 থেকে 5 সেন্টিমিটার। ওকে, এই কথাগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে আমি আবার একটু তোমাদেরকে আবার একটু ব্রিফ করে দিই যে রেশনতন্ত্রের মধ্যে 4টা অংশ থাকে। প্রথম থাকে বৃক্ক, তারপর আছে রেশন নালী। বৃক্ক থেকে মূত্রটা রেশন নালী দিয়ে কোথায় আসে? মূত্রথলিতে। আর মূত্রথলি দিয়ে মূত্রটা মূত্র নালী দিয়ে শরীরের বাইরে চলে যায়। এবার আসি বৃক্ক। বৃক্ক আছে মোটামুটি 2টা আমাদের শরীরে। এই 2টার মধ্যে আমরা কি কি পড়ছি ভাই একটু সুন্দর করে মনে রাখবা। দৈর্ঘ্য আছে কত? বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। প্রস্থ কত? 5 থেকে 6 সেন্টিমিটার। স্থূলতা বা পুরুত্ব কত? 3 সেন্টিমিটার। এরপর বৃক্কের গঠনগত কার্যিক একক কি? নেফ্রন। প্রতিটি বৃক্কের নেফ্রন থাকে কত? 10 থেকে 12 লক্ষ। 10 থেকে 12 লক্ষ। এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক কথাবার্তা।
কথাবার্তা, এটা একটু খুব সুন্দর করে আমাদের মনে রাখতে হবে। এটা যেন কোনোভাবে আমাদেরকে ভুল না হয়, এটা যেন কোনোভাবে আমাদেরকে ভুল না হয়। ওকে, এই কথাগুলো কিন্তু সব থেকে বেশি আসে। বোঝা গেছে কি বলছি? এবার দেখো বিকের মধ্যে আমাদের আর ওকে, অনেকেই কমেন্ট করতেছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কমেন্ট করতেছে ইনদিস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হয়েছে, এবার আসি রেশন নালীতে। রেশন নালীর ক্ষেত্রে মনে রাখবা 18 থেকে 19 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, এটা আমরা বুঝতে পারছি। মূত্রথলি এখানে জমা থাকবে হচ্ছে 700 থেকে 750 হাইয়েস্ট জমা থাকতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে প্রস্রাবের ইচ্ছা জাগে 280 থেকে 320 হইলে প্রস্রাবের ইচ্ছা জাগে, অর্থাৎ প্রস্রাব করতে মন চায়, ঠিক আছে। আর মূত্র নালী এটা ছেলেদের ক্ষেত্রে 18 থেকে 19 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 3.5 থেকে 5 সেন্টিমিটার। কথা ক্লিয়ার, একদম সুন্দরভাবে বুঝাই দিলাম। এখন দেখো আমাদের মাঝে মাঝে আরেকটা কোশ্চেন দিতে পারে, সেই কোশ্চেনটা কি একটু খেয়াল করবা। সেই কোশ্চেনটা এমন ভাবে দিতে পারে যে প্রতিদিন আমাদের কতটুকু প্রস্রাব হয়, প্রতিদিন কতটুকু প্রস্রাব হয়, বুঝছো? এই কোশ্চেনটা দিতে পারে, কতটুকু প্রস্রাব হয়। এই কথা যদি বলে প্রস্রাব, এটার পরিমাণ যদি তোমাকে জিজ্ঞেস করে, সর্বনিম্ন মনে রাখো 1500 মিলিলিটার। কতটুকু? 1500 মিলিলিটার। সর্বনিম্ন হইতে পারে 1500 মিলিলিটার। আমাদের প্রতিদিন মূত্রত্যাগের ইচ্ছা থেকে কতটুকু প্রস্রাব হয়? 1500 মিলিলিটার। প্রতিদিন আমাদের পানি পান করতে হবে কত লিটার? পানি পান যদি বলা হয়, পানি পান এটা যদি বলে, বলবা 2 থেকে 3 লিটার। কতটুকু পানি পান করা উচিত? 2 থেকে 3 লিটার। ওকে, আচ্ছা আমরা আসলে একটু আগেই বলবা, তাইলে আমরা সরে যাব, তখন আসতে স্ক্রিনশট নিয়ে রেখো। তাহলে আবারও বলি, প্রতিদিন আমাদের প্রস্রাব হয় 1500 মিলিলিটার, পানি পান করতে হয় 2 থেকে 3 লিটার। কতটুকু? 2 থেকে 3 লিটার। ওকে, এই পর্যন্ত সবাই একটু কাইন্ডলি লিখে নাও, বা যা যা বলছি এইগুলো একটু সুন্দর করে নোট ডাউন করে ফেলো, ঠিক আছে? তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এবার আমরা একটু সামনের দিকে চলে যাই, বুঝছো? এইবার আমরা একটু সামনের দিকে যাই, এরপর আমরা এমসিকিউ সলভ করব। এইবার আসি আসছে নেফ্রন নিয়ে একটু কথা বলি। নেফ্রন, এই যে নেফ্রন নিয়ে বারবার আলোচনা হচ্ছে, নেফ্রন নিয়ে একটু কথা বলি। তো দেখো একটা নেফ্রন আঁকাই আগে, একটা নেফ্রনটা একটু আঁকাই, ঠিক আছে? নেফ্রনটা আমি একটু আঁকানোর ট্রাই করি, দেখো কেমন হয়ে থাকে একটা নেফ্রন। তো নেফ্রনটা আছে ইউজুয়ালি আছে এমন হয়ে থাকে, দেখো এইরকম হয়ে থাকে। দেন আসছে এইভাবে যায়, এইভাবে উঠে আসে। ওকে, এইভাবে আসলো, আবার এখান থেকে যাইয়ে পেঁচাই গুছায় এইভাবে চলে যায়, বুঝছো কি বলছি? এইভাবে যায়। ওকে, এই যে অঞ্চলটা আছে, ওকে, এই যে অঞ্চলটা আছে, এটাকে বলা হয় গ্লোমেরুলাস, বোমান্স ক্যাপসুল। এটাকে কি বলা হয়? বোমান্স ক্যাপসুল। এটাকে কি বলা হয়? বোমান্স ক্যাপসুল, বুঝছো? বোমান্স ক্যাপসুল বলে, এই অঞ্চলটাকে বলা হয় বোমান্স ক্যাপসুল। আর এই যে অঞ্চলটা আছে, এই যে জিনিসটা এই মাঝখানে যাচ্ছে আর বের হচ্ছে, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। কি বলা হয়? গ্লোমেরুলাস। কি বলা হয়? গ্লোমেরুলাস, বুঝছো? এটা মনে রেখো। আর এই যে পেঁচানো প্রথম দিকে, এটাকে বলা হচ্ছে প্রক্সিমাল পেঁচানো নালিকা। প্রক্সিমাল বা প্রাথমিক পেঁচানো নালিকা, প্রক্সিমাল পেঁচানো নালিকা, বুঝছো? একটু মনে রেখো, পেঁচানো নালিকা। এরপরে যেটা আছে সেটা হলো ভাইয়া, এই যে অঞ্চলটা আছে, এরপরে এই অঞ্চলটাকে বলা হয়, এই পর্যন্ত এটাকে বলা হয় হেনরি লুপ। কি বলা হচ্ছে? হেনরি লুপ, বুঝছো? হেনরি লুপ বলা হয়। এরপর দেখো এই যে পেঁচানো নালিকা আছে লাস্টে, এটাকে বলা হয় প্রক্সিমালের পর হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। কি বলা হয়? প্রান্তীয় বা দূরবর্তী পেঁচানো নালিকা। এটাও তো পেঁচানোর মতো, তাই পেঁচানো নালিকা বলে। কি বলে? পেঁচানো নালিকা। জাস্ট এই কথাটা একটু মনে রাখবা। আর লাস্টে যেটা আছে ভাইয়া, এটাকে বলা হয় সংগ্রাহক নালিকা। কি বলা হচ্ছে? সংগ্রাহক নালিকা। ওকে, এই কথাটা সংগ্রাহক। এই সংগ্রাহক নালিকা মানে কি? সংগ্রাহক নালিকা মানে হচ্ছে যেটা বিভিন্ন জায়গা থেকে মূত্র তারা আসছে কি করতেছে? সংরক্ষণ করতেছে, তার মানে ওই নালীটাই আসতেছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে মূলত আসলে ভাগ। এই জায়গায় মূলত কি ভাগ হচ্ছে একটু খেয়াল করো। ওকে, জাস্ট আমি হালকা একটু তোমাদেরকে খেয়াল করাই দিচ্ছি। আচ্ছা, আমি বুঝতে পারছি হয়তো একটু উপর মনে হচ্ছে আমাদের কাছে, আমি আবার একটু দেখাই। আমাদের প্রথমত এইটা যেটা ছিল সেটা হচ্ছে গ্লোমেরুলাস। একটু লিখে নিবা, গ্লোমেরুলাস। ওকে, আমি আবার এখানে লিখে দিই, তাহলে ভালো হবে। গ্লোমেরুলাস। কি হবে? গ্লোমেরুলাস। এটা হচ্ছে গ্লোমেরুলাস বলতে আসলে কি বুঝাচ্ছে খেয়াল করো। আমাদের যে রক্তনালিকাগুলো আছে, সেই রক্তনালিকাগুলা আমাদের এই নেফ্রনের এইখানে আসে, এটাকে বলে এফারেন্ট ধমনিকা। কি বলে এটাকে? এফারেন্ট ধমনিকা। ওকে, এরপরে এটা আবার বের হয়ে যাচ্ছে, রক্তনালী আসতেছে আবার চলে যাচ্ছে, কারণ রক্তনালী তো ফিক্স থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এটাই স্বাভাবিক বিষয়।
রক্তনালী আসলো আবার চলে গেল, তাই না? এটাকে বলা আছে ইফারেন ধমনিকা। বোঝা গেছে কি বলছি? এরপরে রক্ত যখন এখানে আসতেছে তখন আমাদের এখানে একটা সাকুনির মতো কাজ করে। সেই বোমান্স ক্যাপসুল কিসের মতো কাজ করে? বোমান্স ক্যাপসুল কাজ করে সাকুনির মতো। কিসের মতো? সাকুনি। সাকুনি, সাকুনি মানে কি? দেখবা যখন আমরা কোনো জিনিস একটু সাকি, তাই না? সাকা সুকে দেখছো কখনো? সাকছো? সাকার কথা, তোমরা সাকার কথা। তো দেখবা যখন আমরা কোনো কিছু ছাকি, দেখবা চা যখন ছাকে তখন কি হয়? পাতিগুলো উপরে থাকে আর পানিটা নিচেই চলে যায়, নির্যাস সহ পানিটা কিসে চলে যায়? পাত্রে চলে যায়, তাই না? এই বোমাস ক্যাপসুল কি করে? রক্ত থেকে ওই যখন ছাকে তখন বিভিন্ন ধরনের যে পদার্থগুলা থাকে যেগুলো আসলে কাজে লাগবে না, সেই পদার্থগুলো সে ছাইকে ফেলে। ছাইকে ফেলে কি করে? সেটা পাঠায় দেয় প্রক্সিমাল পেছানোনালিকায়। প্রক্সিমাল পেছানোনালিকা থেকে আসে হেনরি লুপে, হেনরি লুপ থেকে যায় আছে প্রান্তীয় পেছানোনালিকা এবং সেখান থেকে সংগ্রহ নালিকায় চলে যায়। এইভাবে মূত্র তৈরি হয়। তো একটু খেয়াল করবা, এইখানে যখন বোমাস ক্যাপসুল থাকে এই গোলোমেরুলাস ফিল্ট্রেশন বলে। এটাকে কি বলা হয়? গোলোমেরুলাস ফিল্ট্রেশন। এই গোলোমেরুলাস যখন ফিল্ট্রেশন হয়, এই ফিল্ট্রেশনটা হয় গোলোমেরুলাস ফিল্ট্রেশন। এটা হয় হচ্ছে প্রতি মিনিটে, অর্থাৎ রক্ত থেকে এটা ফিল্ট্রেশন, এটা প্রতি মিনিটে হয় কত জানো? 125। কত হয়? 125 মিলিলিটার। বাট 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 কথা হচ্ছে যখন আমার বোমাস ক্যাপসুল থেকে প্রক্সিমাল পেছানোনালিকা আসলো, এই প্রক্সিমাল পেছানোনালিকা 80% আবার কি করে? শরীরে ফেরত পাঠায়। 80% শরীরে পাঠায়, শরীরে ফেরত দে, শরীরে ফেরত দে। ওকে, ফেরত দে, ফেরত দেয়। এই ঠিক একইভাবে এইটা যেমন ফেরত দিচ্ছে, প্রতিটা হেনরি লুপো ফেরত দিচ্ছে, প্রান্তীয় পেছানোনালিকা ফেরত দিচ্ছে, এবং লাস্টে কি থাকে? সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকায় যখন পৌঁছায় এটার পরিমাণ হয়ে যায় অনলি 1 মিলিলিটার। এই জন্য বলা হয় আমাদের শরীরে প্রতি মিনিটে মূত্র তৈরি হয় 1 মিলিলিটার। এটা একটু লিখে নাও। আবার একটু বলি, আমি রক্ত থেকে সাইকাসুইকে তরল বানাইছি আছে 125 মিলিলিটার। এর মধ্যে আমার আছে প্রক্সিমাল পেছানোনালিকা, এ কিছু পরিমাণ শরীরে পাঠাই দিচ্ছে 80%, তারপরে হেনরি লুপ পাঠাই দিচ্ছে, তারপরে আমার প্রান্তীয় পেছানোনালিকা, সংগ্রাহক নালিকা পাঠাই দিয়ে লাস্ট পর্যন্ত আমার ম্যাক্সিমাম সব শরীরে পাঠাই দিচ্ছে। ইমব্যালেন্স যাতে না হয় সেজন্য পাঠাই দিচ্ছে, দিয়ে রাখতেছে কত পার্সেন্ট মাত্র ভাইয়া? 1 মিলিলিটার। কতটুকু রাখতেছে ভাইয়া? 1 মিলিলিটার। তাহলে ভাইয়া আমার সাথে একটু বলবা, মনে মনে বলো আর যেভাবে বলো বলে ফেলো যে ভাইয়া প্রশ্নটা কি তাইলে? আমাদের শরীরে প্রতি মিনিটে কতটুকু মূত্র তৈরি হয়? 1 মিলিলিটার। কতটুকু তৈরি হয়? 1 মিলিলিটার। ভাইয়া মনে থাকবে কিনা? ভাইয়া মনে থাকবে কিনা একটু কমেন্ট করে জানাই দাও। বুঝতে পারছো কিনা এবং মনে থাকবে কিনা? ইনশাআল্লাহ পারবা কিনা ভাইয়া? ওকে, জিন্নাত জাহান যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই স্ক্রিনশট নিয়ে বাচ্চা নিয়ে ফেলো ভাইয়া। তৃষা দাস, তৃষা নমস্কার। নমস্কার আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবা। বুঝতে পারছো কিনা আমাকে একটু জাস্ট জানাই দাও ভাইয়া, বুঝতে পারছো কিনা? আমি যতটুকু বৃক্ক সম্পর্কে বলছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা ভাই? একটু ক্লিয়ার হলে জানাবা। আমি জাস্ট প্রথমে তোমাদেরকে খুব সিম্পলি কিন্তু পড়ানো ট্রাই করতেছি। যে জিনিসটা খুব কঠিন সেই জিনিসটা খুব সহজে বুঝাই দিছি। সহজ বিষয়টা কি? প্রথমে রক্তনালিকা এখানে আসতেছে, রক্তনালিকা যাচ্ছে, অর্থাৎ স্রোতের মতো রক্ত আসতেছে যাচ্ছে, এইটা বিষয়। এখান থেকে কি করতেছে? এটা ফিল্টার করতেছে। কি করতেছে? ফিল্ট্রেশন করে, তাই না? ফিল্ট্রেশন করে কতটুকু? 125 মিলিলিটার। সেখান থেকে সবকিছু মিলাই 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 লাস্টে আমার থাকে কত ভাইয়া? 1 মিলিলিটার। কতটুকু থাকে ভাইয়া? 1 মিলিলিটার। মনে থাকবে ভাইয়া? এটা একটু সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে। দেখো ভাইয়া এটা বুঝতে পারছো কিনা? সবাই কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাই দাও এই জিনিসটা তোমাদের কাছে ভালো লাগছে কিনা এবং বুঝতে পারছো কিনা। দেখো মূত্র তৈরি করার যে ধাপগুলো আছে এখানে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে ভাই প্রচন্ড পরিমাণে আসে, প্রচন্ড পরিমাণে আসে, বুঝছো? প্রচন্ড পরিমাণে আসে, প্রচন্ড পরিমাণে তোমাদেরকে পারা লাগবে, প্রচন্ড পরিমাণে আসে এবং প্রচন্ড পরিমাণে তোমাদের কিন্তু পারা লাগবে। ওকে, প্রচন্ড পরিমাণে আসে এবং প্রচন্ড পরিমাণে তোমাদের কিন্তু পারা লাগবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার কিনা ভাই একটু জানাও, কমেন্ট করে জানাই দাও যারা যারা আমাদের সাথে যুক্ত আছো। এবং তোমরা অবশ্যই বিএসসি নার্সিং এর কি এইটা তো বিএসসি নার্সিং এর ক্লাস নিচ্ছে আপু রাবেয়া। রাবেয়া বলছে বিএসসি নার্সিং এর কি আলাদা ক্লাস হবে? এটাই বিএসসি নার্সিং এর ক্লাস, এই যা বুঝাইছি এটাই বিএসসি নার্সিং এর জন্য ক্লাস হচ্ছে। ওকে, সো তোমরা এই ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে করো। আচ্ছা যাক, বুঝতে পারছো তোমরা, তাহলে আমি একটু সামনে যাই, আমরা একটু এমসিকিউ সলভ করে ফেলি। একটা এমসিকিউ সলভ করি, দেখি পারো কিনা তোমরা। এই এমসিকিউটার একটু উত্তর দিয়ে ফেলো তো ভাই। এটার উত্তর কি হয়ে যাবে? বৃক্কের গঠনগত কার্যিক একক কি? বৃক্কের গঠনগত এবং কার্যিক একক কি? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দিবা। বৃক্কের গঠনগত এবং কার্যিক একক কি? এখন একটু সলভ করে ফেলি। বৃক্কের গঠনগত এবং কার্যিক একক কি? কোশ্চেন নাম্বার 1, 1 নম্বরে আছে নিউরন, খ নাম্বার আছে নেফ্রন, 3 নম্বরে কি দেওয়া হয়েছে?
পিলিউরা বা পুলুরা। ঘ নাম্বারে দেওয়া আছে পেরিটোনিয়াম, কি দেওয়া হয়েছে? পেরিটোনিয়াম। ওকে, সো এটা একটু আনসার করে ফেলো তো দেখি কে কে পারো ভাই, একটু কমেন্ট করে জানাই দাও। আর তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, বন্ধু বান্ধবদেরকে মেনশন করো নাই, তারা কাইন্ডলি ক্লাসটা অবশ্যই একটু শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধু বান্ধবদেরকে জানাই দাও। ক্লাসটা শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধু বান্ধবদেরকে অবশ্যই একটু জানাই দাও, ঠিক আছে? ওকে, সো ফারজানা খাতুন বলছে নেফ্রন, তৃষা দাস তৃষা বলছে নেফ্রন, সুবর্ণা আক্তার আরজে বলছে খ, নীল কাব্য খ, তাবাসসুম আক্তার বলছে বি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো নাহিদার রহমান বলছে ক, আর কে আছো ভাই একটু কমেন্ট করতে থাকো। সুমাইয়া শিমু বলছে খ, প্রমিধর বলছে খ, ঠিক আছে, থ্যাংক ইউ নাহিদা খ, থ্যাংক ইউ সো মাচ ভাই। একটু চলে আসো, একটু ব্যাখ্যা করি। আমি তোমাদেরকে বারবার বলছি আনিশা নূর, ক্লাস কি আলাদা হয়? সবকিছুই আলাদা, বাট অ্যাকচুয়ালি এই ক্লাসটাই ডিপ্লোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাই ডিপ্লোমাদের জন্য ইম্পর্টেন্ট। নুসরাত জাহান বলছে খ, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো আমরা যে কোশ্চেনটা বলছিলাম এটা কি হয়ে যাবে, তাইলে নেফ্রন হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি তোমাদের জন্য আর একটা ফিরতে একটা কোশ্চেন দিয়ে দিই, দেখি পারো কিনা। আর একটা ফিরতে একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিই, দেখি পারো কিনা। আচ্ছা বলো তো ভাইয়া, নেফ্রনের দৈর্ঘ্য কত? নেফ্রনের দৈর্ঘ্য কত? দেখি কে কে জানো ভাই, একটু কমেন্ট করবা। নেফ্রনের দৈর্ঘ্য কত? এটা যদি আমি বলি নাই, এখন বলবো। দৈর্ঘ্য কত? নেফ্রনের দৈর্ঘ্য কত বলবা, ঠিক আছে ভাইয়া? নেফ্রনের দৈর্ঘ্য কত? প্রতিটি নেফ্রনের দৈর্ঘ্য কত? আমি তোমাদেরকে একটু অপশন দিয়ে দিই। অপশন হতে পারে 1 সেন্টিমিটার, খ নাম্বার আছে ধরো 2 সেন্টিমিটার, গ নাম্বারে আছে ধরো 3 সেন্টিমিটার, আর ঘ নাম্বারে আছে ধরো হচ্ছে 5 সেন্টিমিটার। বলো তো ভাইয়া, এই যে নেফ্রন আছে, এই নেফ্রনের দৈর্ঘ্য কত? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। নেফ্রনের দৈর্ঘ্য কত? ওকে, শর্মা তালুকদার যুক্ত হয়েছে, ফাইজা থ্যাংক ইউ, রোকসানা, মুশফিকা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ যারা যারা সঠিক উত্তর দিয়েছো ভাইয়া। এখন আমি যেটা বললাম সেটা একটু বলো তো ভাইয়া, আমার কমেন্ট যায় না কেন? অ্যাকচুয়ালি হয়তো অনেকের কমেন্ট আমাদের কাছে পৌঁছাচ্ছে না, এটা অনেকের কমেন্ট হয়তো আসবে, আর তোমাদের কমেন্টও আসবে ভাইয়া। এখন একটু বলে ফেলো তো ভাইয়া, নেফ্রনের দৈর্ঘ্য কত? তাইলে ভাই একটু বলো তো, নেফ্রনের দৈর্ঘ্য কত? দেখি কে কে পারো ভাই একটু কমেন্ট করবা। যদি না পারো সমস্যা নাই, এটা তো আমি বলে দিব, তাই না? নেফ্রনের দৈর্ঘ্য কত? কে কে জানো নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ওকে, আর কে কে আছো ভাই একটু বলো। নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তৃষা দাস বলছে নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। আর কে আছো ভাই কমেন্ট করো, আমরা সবার একটু কমেন্ট দেখতে চাচ্ছি। নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। একজনের থেকে একটা উত্তর পাইছি, সবাই কমেন্ট করো। ভুল হইলে সমস্যা নাই, ভুল তো হবেই। আমরা কি এলিয়েন নাকি? আমরা কি গুণী গানা মানুষ যে আমাদের ভুল হবে না? আমরা তো আল্লাহর প্রেরিত ওলি না, তাই না? ওলি না, সো আমাদের ভুল হবে, আমরা ভুল করব, ভুল থেকে শিক্ষা নিব, আমরা আবার কি করব, ভালোভাবে কাজে লাগাবো, তাই না? তো একজন বলছে মোটামুটি 3 সেন্টিমিটার। সো আমি একটু বলে দিই, আজকে থেকে মনে রাখবা, নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। নেফ্রনের দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। এই কথাটা আর কখনো যেন ভুল না হয়। একটা নেফ্রনের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার, ঠিক আছে? এটা একটু সুন্দর করে মনে রাখো। ওকে, এই দুইটা কোশ্চেনের পরে আমরা আবার একটু যাব। আমি তোমাদের যে ভালোবাসার কথা বলেছিলাম, প্রস্রাব, এই প্রস্রাব নিয়ে আমাদের এখন একটু কাহিনী আছে। কাহিনীটা কি একটু খেয়াল করো। আমাদের মূত্রকেই তো মূলত প্রস্রাব বলে। এই প্রস্রাব নিয়ে আমরা এখন একটু কথাবার্তা পড়ে ফেলবো। প্রস্রাবের মধ্যে আসলে আবার কি কথাবার্তা? প্রস্রাব তো প্রস্রাব। এই প্রস্রাব কেউ কখনো খেয়ে দেখেছো যে কেমন লাগে, খাইতে কেমন লাগে? কেউ কখনো দেখছো? প্রস্রাব খেয়ে দেখছো কেউ কখনো ভাইয়া? আমার আশা করি যে এখানে কেউ খাওয়ার কথা না। প্রস্রাব কি খাইছো কেউ কখনো? খাও নাই মনে হয়, তাই না? প্রস্রাব কি খাইছো? কে কে খাইছো একটু বলো তো। খাইলেও মিথ্যা কথা বলার দরকার নাই, খাও নাই কে কে সে বলো। তো প্রস্রাবের পিএইচটা দেখো। প্রস্রাবের পিএইচটা হচ্ছে 4.5 থেকে 8। কত? 4.5 থেকে 8। প্রস্রাবের পিএইচটা কি? 4.5 থেকে 8। প্রস্রাব সাধারণত হচ্ছে খল বর্ণের হয়ে থাকে, তাই না? সাদা বর্ণের। বাট যখন হচ্ছে হলুদ প্রস্রাব হয়, এই হলুদ প্রস্রাব কেন হয় জানো? হলুদ প্রস্রাব হওয়ার মূল কারিগর হচ্ছে ইউরোক্রোম। কি কম? ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থের কারণে হচ্ছে প্রস্রাব কি হয়? হলুদ হয়। কি হয়? হলুদ হয়। প্রস্রাবে সাধারণত মিথেন থাকে। কি থাকে ভাইয়া একটু লিখে নাও, মিথেন। এই মিথেন থাকার কারণে দেখবা যখন আসছে আমরা শীতকালে যখন প্রস্রাব করি, তখন আমাদের প্রস্রাব দিয়ে দেখবা একটু ধোঁয়ার মতো ওঠে, তাই না? ধোঁয়ার মতো ওঠে না? এই ধোঁয়ার মতো ওঠে মেইনলি কেন ধোঁয়ার মতো ওঠে আসছে ভাইয়া? কারণ হচ্ছে কি মিথেনের কারণে। এরপর দেখো, এই যে দুর্গন্ধ, প্রস্রাব কি সুগন্ধ না দুর্গন্ধ? প্রস্রাবখানায় থাকতে কি ভাল লাগে আমাদের? কার কার ভাল লাগে প্রস্রাবখানায় থাকতে? ভালো লাগার কথা না। এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ মূলত হয় কেন জানো? ইউরিনোডের কারণে। কার কারণে? ইউরিনোড। এই ইউরিনোডের কারণে প্রস্রাব দুর্গন্ধযুক্ত হয়, এটা সুগন্ধ হয় না, ঠিক আছে ভাই? একটু মনে রেখো।
তাহলে দেখো মেইনলি হচ্ছে তাইলে এই তিনটা পয়েন্ট আমরা প্রস্তাব থেকে একটু ভালো করে মনে রাখবো, বুঝছো, ভালো করে মনে রাখবো। সো দেখো আমাদের যখন আসলে লিভার সিরোসিস হয়, দ্যাটস মিন জন্ডিস রোগের নাম তো নিশ্চয়ই শুনেছো, জন্ডিস, এই জন্ডিস যখন হয় তখন আমাদের শরীরে ইউরোক্রোমের পরিমাণ বেড়ে যায়, যার কারণে আমাদের শরীরে কি হয় জানো, হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? হলুদ। ইউরোক্রোম বেড়ে যাওয়ার কারণে প্রস্রাব হলুদ হয়ে যায়। তাই প্রস্রাব হলুদ হয়ে যাওয়া এটাও কিন্তু এটা বলতে নিছি। আচ্ছা আমাকে আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া আপনি খাইছেন প্রস্রাব, আপনি খাইছেন? হ্যাঁ আমি বলবো আমি খাইছি। কেন খাইছি? কারণ হচ্ছে কৌতূহলের বশবর্তী হয়ে আমরা কিন্তু অনেক সময় কি অনেক কাজ করে থাকি। তো ঠিক একইভাবে আমার একবার মনে হয়েছে যে একটু কৌতূহল আছে, তাই না, যে যাই একটু টেস্ট করে দেখি। তো সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু টেস্ট করছি। তো তোমরা একটু টেস্ট করে দেখো যে কেমন লাগে। রক্ত টেস্ট করছো না? রক্ত টেস্ট করে দেখো একটু নোনতা নোনতা লাগে। এটা ইউজুয়ালি আমরা সবাই করে থাকি। হাত কেটে গেছে একটু গালে হাত দিই, তাই না? তো ঠিক একইভাবে তোমারও যদি মনে হয় যে যাই একটু যাই প্রস্রাব টেস্ট করি, করে দেখতে পারো, অ্যাজ ইউর উইশ। ওকে, কারণ বিজ্ঞানী রজার বেকন বলে গেছে কি জানো, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রতিকৃত্ব বলা হয় রজার বেকনকে। সে বলছে যে তুমি টেস্ট না করে কোনো কিছুকে তুমি স্বীকার করতে পারবা না। বিজ্ঞানীরা কি বলে, তুমি নিজে টেস্ট না করে কোনো কিছু তুমি স্বীকার করে নিতে পারবা না, বুঝছো? তাহলে আমাদের এই মূত্র থেকে মেইনলি হচ্ছে এই কথাগুলো একটু সুন্দর করে ভাইয়া পড়ে নিবা, যেগুলো বলতে চাইছি সেটা কি কি। পিএইচ হচ্ছে 4.5 থেকে 8। হলুদ প্রস্রাব হয় কেন? ইউরোক্রোমের কারণে। দুর্গন্ধ কেন হয়? ইউরিনোডের কারণে। এবং জন্ডিস হলে কি হচ্ছে, ইউরোক্রোম বেড়ে যাচ্ছে। ইউরোক্রোম বেড়ে গেলে কি হয়? হলুদ প্রস্রাব হয়। কি হয়? হলুদ প্রস্রাব হয়। ঠিক আছে ভাই, এই কথাগুলো সবাই কাইন্ডলি একটু সুন্দর করে মনে রাখবা। এরপরে আরেকটা পয়েন্ট একটু বলে রেখে, আমাদের কিডনিতে যে সমস্যা হয়েছে, আমার কিডনিতে যে সমস্যা আছে, এই সমস্যা কিভাবে আইডেন্টিফাই করা যায়? কিডনির প্রবলেম, কিডনির সমস্যা বা বৃক্কের সমস্যা, অর্থাৎ দেখবা কিডনির সমস্যায় কিন্তু আমরা ভুগে থাকি, তাই না? অনেক সমস্যা থাকে মানুষের। কিডনি যাদের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কয়েকটা রিজনের কারণে সমস্যা হয়। প্রথমত ক্রিয়েটিনিন টেস্ট দিয়ে বোঝা যায় যে কিডনি আসছে কি হয়েছে। ক্রিয়েটিনিন টেস্ট এটা যদি বেশি থাকে, ক্রিয়েটিনিন শরীরে বেশি থাকলে বুঝে নিবা শরীরের কিডনিতে প্রবলেম আছে। ক্রিয়েটিনিন টেস্ট থাকলে কি বুঝে নিবা? কিডনিতে প্রবলেম আছে। বোঝা গেছে কি বলছি? তারপর দেখো যদি পটাশিয়াম বেশি খাওয়া হয়, পটাশিয়ামের কারণে কি হয়? কিডনি বিকল হয়। বুঝছো? এটা একটু মনে রেখো, কিডনি বিকল হয়। এই জন্য যাদের আছে কিডনিতে প্রবলেম তাদেরকে বলা হয় যে ভাইয়া তুমি কিন্তু চকলেট খাইতে পারবে না, কারণ চকলেটে প্রচন্ড পরিমাণে, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে কি থাকে? প্রচন্ড পরিমাণে থাকে হচ্ছে তোমার ওই যে চকলেটে পটাশিয়াম থাকে, যা আমার লিভারকে এবং আমার কিডনিকে বিকল করে দিতে পারে। ঠিক একইভাবে ডাবের পানিতেও কিন্তু পটাশিয়ামটা বেশি থাকে। এটার নাম কি? কে দিয়ে কি বোঝাচ্ছে? পটাশিয়াম। কে মানে কি? পটাশিয়াম। এটা কিন্তু তোমাদের একবার পরীক্ষা আসছে, ডিপ্লোমা ভাই বোনদের আসছে যে পটাশিয়ামের সংকেত কি। পটাশিয়ামের সংকেত হচ্ছে কে? নুসরাত জান বলছে ভাইয়া হাগুর কালার হলুদ কেন বুঝে গাও, ওই যে ইউরোক্রোম আছে, সো দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাচ্ছে? হলুদ হয়ে যাচ্ছে। সহজ হিসাব, তুমি তো আমি বুঝাই দিলাম যে কেন হলুদ হয়। এটা কেন হলুদ হচ্ছে? ইউরোক্রোমের কারণে, তাই না? সো দ্যাটস ওয়াই। এবার দেখো পটাশিয়াম তাহলে কোথায় কোথায় থাকে বললাম? চকলেটে থাকে। পটাশিয়ামটা কোথায় কোথায় থাকে এখানে আমি আলোচনা করে ফেলছি। চকলেটে পটাশিয়াম থাকে। আর কোথায় থাকে ভাইয়া? চকলেটের পরে দেখতে পারবা আর কোথায় থাকে বলতো? চকলেটে থাকবে ডাবের পানি। এই জিনিসগুলোতে কি থাকে? এই জিনিসগুলোতে থাকে হচ্ছে কি ভাই? এই জিনিসগুলোতে পটাশিয়ামের পরিমাণটা অনেক বেশি থাকে। কি থাকে? অনেক বেশি থাকে। সো দ্যাটস ওয়াই কি হচ্ছে ভাইয়া, এটা একটু সুন্দর করে মনে রাখবা। এই সমস্যাগুলো যদি হয়, কিডনির প্রবলেমগুলো যদি আইডেন্টিফাই করা হয়, এটা মূলত কোথায় কোথায় হয়ে থাকে? এটা মূলত হয়ে থাকে হচ্ছে পটাশিয়ামের কারণে। বুঝছো কি বলছি? এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। এটা কেন? এটা পটাশিয়ামের কারণে সাধারণত হচ্ছে বেশি হয়ে থাকে। ওকে সো এখন দেখো আমি বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের যেমন আসলে একটা আবৃতকারী একটা জিনিস থাকে, তাই না? আবৃত করে বা করে, তাই না? আবৃতকারী মানে কি? পোশাক থাকে। তো বৃক্কের আবরণের নাম কি জানো? বৃক্কের আবরণের নাম হচ্ছে ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম হচ্ছে কি? আবরণী। এই আবরণী যদি কখনো পরীক্ষায় দেয়, আবরণীর নাম হবে কি? ক্যাপসুল। মাথায় রেখো, এটা পরীক্ষায় আসে, ক্যাপসুল। ঠিক আছে? আমাদের মস্তিষ্কের আবরণী হচ্ছে মেনিনজেস। ঠিক একইভাবে আমাদের ফুসফুসের আবরণীর নাম কি? পেলিউরা। ঠিক একইভাবে আমাদের কি হবে? বৃক্কের আবরণীর নাম হয়ে যাবে ক্যাপসুল। কি হয়ে যাবে ভাইয়া? ক্যাপসুল। ওকে, একটু সুন্দর করে ভাইয়া মাথার মধ্যে রেখে দিতে হবে। ঠিক আছে? কি বলছি? এবার আসি আসতে আরেকটা কথায়, সেটা হচ্ছে কিছু কিছু পদার্থ আছে যে পদার্থগুলা খাইলে আমাদের কি হচ্ছে? আমাদের প্রস্রাবের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এইগুলাকে বলা হয় কি জানো?
ইউরেটিক পদার্থ, এটাকে কি বলা হয়? ডাই ইউরেটিক পদার্থ। কি বলা হচ্ছে এটাকে? ডাই ইউরেটিক পদার্থ। কিছু কিছু পদার্থ আছে যা খাইলে আমাদের শরীরে কি হচ্ছে, প্রস্রাবের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? ডাই ইউরেটিক। আবার বলি, ডাই ইউরেটিক। এই পদার্থগুলো একটু মনে রাখবা, ডাই ইউরেটিক। এই পদার্থ কোন কোনগুলাকে ডাইউরেটিক পদার্থ বলে, যা সুন্দর করে এক লাইনে একটু মনে রেখো ভাইয়া। লবণ জল যদি তুমি খাও, লবণ, তারপরে খাইতে পারো, কি খাইতে পারো? চা কফি। লবণ, চা প্লাস কফি, এই জিনিসগুলা যদি তুমি খাও তাহলে দেখবা প্রস্রাবের পরিমাণটা বেড়ে যায়। চা খাইলে কিন্তু প্রস্রাব বেশি হয়, লবণ যে বেশি খায় তার প্রস্রাব বেশি হয়। লবণ খাইলে তো কি হবে? হাইপার টেনশন হবে, তাই না? হাই ব্লাড প্রেশার হবে। তো কফি, লবণ, চা খাইলে কি হচ্ছে ভাইয়া? প্রস্রাবের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাই এইগুলোকে কি বলা হয়? ডাই ইউরেটিক পদার্থ। এটাকে কি বলা হচ্ছে? ডাই ইউরেটিক পদার্থ। এর অল্টারনেটিভ হিসেবে আমাদের শরীরের, এই ডাই ইউরেটিকের অল্টারনেটিভ হিসেবে আমাদের শরীর থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যেটাকে বলা হয় এডিএইচ। কি বলা হয়? এডিএইচ। এটার নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ইউরেটিক হরমোন, ঠিক আছে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ওকে, একটু জাস্ট মনে রাখো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই এডিএইচটা মূলত নিঃসৃত হয় কোন জায়গা থেকে? পিটুইটারি থেকে, পশ্চাৎ পিটুইটারি থেকে। পিটুইটারি থেকে নিঃসৃত হয়, পিটুইটারি থেকে নিঃসৃত হয়। এটা মূলত পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়। এটা কি করে? এটা আমাদের শরীরে প্রস্রাবের পরিমাণটাকে কমায় দেয়। প্রস্রাবের পরিমাণ কমায়, প্রথম কথা প্রস্রাব কমায়। অ্যান্টি মানে কি? বিপরীত। তাহলে ইউরেটিক পদার্থের আসছে কি হবে? বিপরীত হবে। তাহলে প্রস্রাব কমায়। কিভাবে কমায়? আরেকটা কাজ করে, সোডিয়াম আয়নকে নিয়ন্ত্রণ করে। কি করে? সোডিয়াম আয়ন নিয়ন্ত্রণ করে, বুঝছো? নিয়ন্ত্রণ করে। এই যে কথাগুলো বলছি জাস্ট এই এডিএসটাকে বোঝানোর জন্য তোমাদেরকে এত কথা বলছি। তাহলে এই কথাটা একটু সুন্দর করে মনে রাখতে হবে ভাইয়া। আবার একটু বলে দিই কি কি আছে, আবার একটু সুন্দর করে বলে দিচ্ছি। আমাদের শরীরে কিছু কিছু পদার্থ আছে যেগুলো খেলে কি হবে? রেগুলার ক্লাসগুলো করলে কি চান্স পাওয়া পসিবল? আগের ক্লাসগুলো করি নাই আমি। আচ্ছা, এখন থেকে করলে ইনশাল্লাহ চান্স পাওয়া খুবই সুন্দরভাবে পসিবল। তবে তার সাথে সাথে অবশ্যই আমার স্কুলের যে এক্সাম ব্যাচের আছে, পরীক্ষাগুলো আছে, সেগুলো অ্যাটেন্ড করা লাগবে। কারণ পরীক্ষা না দিলে তুমি জাজমেন্ট করতে পারবে না তোমার পজিশনটা অ্যাকচুয়ালি এখন কোথায়। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো এখন থেকে রেগুলার করবা। প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের কিন্তু রেকর্ড আমার করে আমাদের ইউটিউবে দেওয়া আছে। সো সেইখান থেকে তোমরা দেখে নিতে পারবা। এবং সেই সাথে সাথে রেগুলার পরীক্ষা দিতে হবে, যে আসলে তুমি কতটুকু জাজ করতেছো, তুমি কতটুকু সামনে আগাইতে পারছো, তোমার প্রোগ্রেসটা কোথায়। এই জিনিসটা কখন বুঝতে পারবা বলো তো? যখন হচ্ছে তুমি যত বেশি জাতাকলের মধ্যে থাকবা। আর এই জাতাকলটাকে বলতো? এই জাতাকলটা হচ্ছে এক্সাম। এই জাতাকলটা কে বলতো? এই জাতাকলের নামই হচ্ছে এক্সাম, তাই না? এটা একটু মনে রেখো। তো যাই হোক, আমরা আবার আসি। ডাই ইউরেটিক পদার্থ কি? যেগুলো আমাদের শরীরে আসলে প্রস্রাবের পরিমাণ বাড়ায় দেয়। প্রস্রাবের পরিমাণ তাইলে কে কে বাড়ায় দেয়? লবণ জাতীয় খাবার বাড়ায় দেয়, কফি আর চা জাতীয় খাবার বাড়ায় দেয়। এর অল্টারনেটিভ হিসেবে আমাদের শরীরের মস্তিষ্কের পিটুইটারি আছে, যেটা হাইপোথ্যালামাসে থাকে। আগের দিন পড়াইছিলাম। এই হাইপোথ্যালামাসের পিটুইটারি থেকে অ্যান্টি ডাইউরেটিক নামে একটা হরমোন নিঃসৃত হয়, এই বা এডিএইচ হরমোন নিঃসৃত হয়, যেটা কি করে? আমাদের শরীরে প্রস্রাবকে কমায় দেয় আর সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে। কি করে? সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে। খুব সহজ ভাষায়, সহজ কথায় সুন্দরভাবে মনে রাখা লাগবে। ঠিক আছে ভাইয়া? পরীক্ষা দিতে চাই আমাদের পেজে যোগাযোগ করে আমাদের বর্তমান যে কোর্স আছে সেই কোর্স একটু বলে দিই। আমাদের বিএসসি যারা আসছে এক্সাম ব্যাচে ভর্তি হবে তাদের জন্য 600 টাকা অনলি। 168টি এক্সাম, এখানে কয়টি থাকবে? 168টি এক্সাম থাকবে। ঠিক আছে, 168টি এক্সাম থাকবে। আর যারা আছে আমার ডিপ্লোমার, যারা আছে আমার ভাইয়া এবং আপুরা, ডিপ্লোমা এই ডিপ্লোমা যারা দিবা তাদের জন্য 500 টাকা অনলি। এখানেও পাবা আছে 168টি এক্সাম। সো তোমরা যারা আসলে ভর্তি হতে চাও দ্রুত আমাদের পেজে নক দিবা, অথবা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও এবং সেই সাথে সাথে পরীক্ষা দেওয়া শুরু করো। তাহলে ইনশাল্লাহ তোমরা দেখো খুব কম পরিমাণ টাকা নিয়ে তোমাদেরকে কিন্তু এই সুন্দরভাবে পড়ানোর দায়িত্বটা কে নিয়েছে? আমার স্কুল পরিবার নিয়েছে। সো তোমরা যদি ভালো কিছু করো সেটা যাতে সারথি আমরা হতে পারি, এই জন্যই কিন্তু আমার স্কুলের এই প্রচেষ্টা। সো যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে ভাইয়া ভর্তি হয়ে ফেলো, ওকে? সো আবার একটু ব্যাক করি, আমরা আবার একটু পড়াশোনায় চলে আসি। আমাদের যে পড়াশোনা চলতেছিল সেই পড়াশোনা ব্যাক করি। আবার একটু দেখো,
এইবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে একটু শেয়ার করি। আমরা এই জিনিসগুলো খুব খাপা খাপা একটা সুন্দর সুন্দর উত্তর দিয়ে ফেললাম। এইবার আমরা আরেকটু এমসিকিউ সলভ করব, তার আগে একটু আরেকটু জিনিস পড়াইনি, সেটা হচ্ছে ডায়ালাইসিস নিয়ে একটু পড়াশোনা করি। ডায়ালাইসিস মানে কি? ডায়ালাইসিস মানে হচ্ছে কারো কিডনি মনে করো বিকল হয়ে গেছে, বুঝছো? কিডনি বিকল হয়ে গেছে। এখন আমার শরীর থেকে কিডনির কাজটা কি মূলত? এই কাজটা হচ্ছে মনে করো যে আমার শরীর থেকে প্রস্রাব তৈরি করা। তাহলে কিডনি মানে কি? একটা মেশিন নষ্ট হয়ে গেলে সে কি কখনো সেই কাজটা কি করতে পারবে? মেশিন যদি নষ্ট হয়ে যায় কাজ করতে পারবে না। তাহলে কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার কি হচ্ছে? কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি হচ্ছে ভাইয়া? কিডনি নষ্ট হয়ে গেলে আমাদেরও প্রস্রাব তৈরি হচ্ছে না। তাহলে মনে রাখবা ডায়ালাইসিসটা কি? ডায়ালাইসিস হচ্ছে সেই পদ্ধতি যেখানে হচ্ছে নষ্ট হয়ে গেলে তাকে ভালো করার জন্য বা তার অল্টারনেটিভ হিসেবে কিছু প্ল্যান করা। এই ডায়ালাইসিস হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। সুন্দর করে একটু মাথার মধ্যে লিখে নাও, দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা আছে হেমোডায়ালাইসিস, একটা নাম কি? হেমোডায়ালাইসিস। একটু সুন্দর করে মনে রাখতে হবে, ডায়ালাইসিস, হেমোডায়ালাইসিস। আরেকটা আছে পেরিটোনিয়াম ডায়ালাইসিস। আরেকটা কি আছে? পেরিটোনিয়াম ডায়ালাইসিস। বুঝছো? এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, একটু সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, শোনো, একটা নির্দিষ্ট গাইড বই পড়ে যদি নার্সিং এ চান্স পেতে চাও, এটা অ্যাকচুয়ালি সম্ভব না। নার্সিং এ চান্স পেতে হলে আমাদের ক্লাসগুলো রেগুলার করতে হবে। তোমাকে অবশ্যই আমাদের ক্লাসের কন্টেন্টগুলো খেয়াল করতে হবে। আমরা একটা গাইড বই নির্ভর হিসেবে যদি তোমাকে তৈরি করি, ওই গাইড বই নিয়েই তুমি পড়ে থাকবা। সো তোমার আর চান্স পাওয়া কোনো গাইড বই কি বলতে পারবে যে তার বই থেকে 100% কমন আসে? এই কথা কি বলা যায়? এটা ছোট একটা চটি বইয়ের মতো জিনিস পড়লে তুমি যদি মনে করো যে নার্সিং এ আমি ভাইয়া চান্স পাবো, আমি ভালো জায়গায় পড়বো, আমি ঢাকা নার্সিং কলেজে পড়বো, আমি বড় বড় প্রতিষ্ঠানে পড়তে চাই, বাট আমি পরিশ্রম করতে চাই না, তাইলে কিন্তু হবে না। সো তুমি ওই যে সুন্দর সুন্দর ছোট ছোট বই আছে, তোমাদেরকে এখন আসলে অনেকেই শিখাইছে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, বুঝছো? বিশেষ করে করোনা প্যান্ডেমিকের পর আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা এই ছোট ছোট বিষয়ের দিকে ছুটে যেয়ে পড়াশোনা থেকে খুবই ডিটাস্টেড হয়ে গেছে। সো দেখো, ছোট 3-4 পাতা বা 100-150 পাতা বা 500 পাতার একটা বই পড়ে কখনো হয় না। নার্সিং অ্যাডমিশনটা হচ্ছে তোমাকে ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে পড়াশোনাগুলো করছো তার একটা সামষ্টিক রূপ হচ্ছে অ্যাডমিশন। সেটা হতে পারে মেডিকেল অ্যাডমিশন, সেটা হতে পারে ভার্সিটি অ্যাডমিশন, সেটা হতে পারে নার্সিং অ্যাডমিশন। বিষয়টা কিন্তু তোমাকে কি গত 12 বছর ধরে পড়ছো সেটা, এটা কিন্তু শুধুমাত্র নট অনলি ফর দ্য লাস্ট 4 মান্থসের তোমার অ্যাক্টিভিটিস, এটা তোমাকে 4 মাসের অ্যাক্টিভিটিস না, এটা তোমার 6 মাসের অ্যাক্টিভিটিস না। এটা কি বলতো? এটা হচ্ছে তোমাকে 12 বছর ধরে তিল তিল করে বানায়ে আজকের পজিশনে পাঠানো হয়েছে। বুঝছো কি বলছি? সো তোমাকে যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই আমাদের যে নোটগুলো আছে যেভাবে বলতেছি এই বিষয়গুলোতে ফোকাস করতে হবে। ওকে, আর বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার কোনো বিকল্প নাই। সো দেখো, ডায়ালাইসিস হচ্ছে দুই প্রকার, একটা আছে হেমোডায়ালাইসিস আর একটা আছে পেরিটোনিয়াম ডায়ালাইসিস। তো হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে আছে মেশিন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? মেশিন। এটা হচ্ছে শরীরের বাইরে আছে মেশিন থাকে, আমি দেখাইতে পারতেছিলাম, মেশিন যদি সামনে থাকতো আইনে হয়তো দেখাইতে পারতাম। মেশিন থাকে, এইখানে তোমার শরীর থেকে রক্ত বের করে ফেলা হয়। মানে একটা দুইটা থাকে আমাদের, এই যে হাত থাকে, হাতের দুইটা আছে আমাদের সিরিঞ্জের দুইটা ফুটা থাকে, একটা দিয়ে রক্ত মনে করো যাচ্ছে, আরেকটা দিয়ে রক্ত ঢুকতেছে। এটা দিয়ে রক্ত যে মেশিনে প্রসেস হয়ে আবার আরেকটা দিয়ে কি হচ্ছে? শরীরে রক্ত ঢুকে যাচ্ছে। বুঝছো কি বলছি? একটা দিয়ে রক্ত আছে মেশিনে যাচ্ছে, মেশিনে যাওয়ার পর ওইটা ফিল্ট্রেশন হয়ে যাওয়ার পরে ওইটা কি হয়ে যাচ্ছে? ফিল্ট্রেশন হয়ে যাচ্ছে। ফিল্ট্রেশন হয়ে কি হচ্ছে? পুনরায় আবার আমাদের শরীরে এন্টি নিচ্ছে। আমাদের শরীরে কি করতেছে? এন্টি নিচ্ছে। এই যে প্রসেসটা আছে এটাকে বলা হয় হেমোডায়ালাইসিস। এবং হেমোডায়ালাইসিস অলমোস্ট 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। প্রতিটা হেমোডায়ালাইসিস শেষ করতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। সপ্তাহে অলমোস্ট 2 বার, কয়বার? 2 বার করে হেমোডায়ালাইসিস করা লাগে, যেটা কিন্তু আসলে খুব প্যাথেটিক এবং খুব সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। আর পেরিটোনিয়ামটা কি? পেরিটোনিয়াম হচ্ছে একজন মানুষের শরীরের যে চামড়া আছে না, এই আমাদের শরীরের চামড়া, তার ভিতরে মনে করো যে একটু ছোট মেশিন ঢুকাই দেওয়া হয়। ঠিক আছে? সো ঢুকাই দেওয়া হয়। সো তোমাকে যে কোশ্চেনটা দিবে ভাইয়া সেটা হচ্ছে ডায়ালাইসিস কত প্রকার। এই কোশ্চেনটা যদি তোমাকে দেয় তুমি ইনশাআল্লাহ বলতে পারবা, আশা করি পারবা। ঠিক আছে? আশা করি যে পারবা। তাই ডায়ালাইসিস যদি আমাদের শেষ হয়ে যায়, এর বাইরে আরেকটা আছে প্রতিস্থাপন। প্রতিস্থাপনে কি হয়? প্রতিস্থাপন যেটা হয় সেটা হলো একজনের থেকে নিয়ে আরেকজনের শরীরে দেওয়া।
এটা মেইনলি প্রতিস্থাপন সাধারণত 72 ঘন্টার মধ্যে করতে হয়। কত ঘন্টা? 72 ঘন্টা, বুঝছো? একজনের থেকে মনে করো কালেক্ট করছো, একজন মারা গেছে, সে কিডনি দান করে দিয়ে গেল, এখন তার থেকে তুমি কালেক্ট করছো, সেই কিডনিটা 72 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করা লাগবে। কত ঘন্টার মধ্যে? 72 ঘন্টার মধ্যে। কথাটা একটু সুন্দর করে ভাইয়া মাথার মধ্যে রাখো, ঠিক আছে? মাথার মধ্যে রাখো। এখন চলো আমরা কিছু তাইলে এমসিকিউ প্র্যাকটিস করি, ঠিক আছে? আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে বৃক্কের আবরণীর নাম কি? আবরণীর নাম কি? বৃক্কের আবরণীর নাম কি? ওকে, আমাদের প্রথম কোশ্চেন, প্রথম যে ক নাম্বার অপশন আছে সেটা ধরো মেনিনজেস, মেনিনজেস। খ নাম্বার আছে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম আছে। গ নাম্বার আছে পেরিকন্ডিয়াম, কন্ডিয়াম। এবং ঘ নাম্বার আছে ক্যাপসুল। বলো তো কি হবে? আনসার দিয়ে ফেলো। এই হচ্ছে আমাদের চারটা অপশন, উত্তর দিয়ে ফেলো। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বৃক্কের আবরণীর নাম কি, কি হবে ভাই একটু বলো তো? তৃষা দাস বলছে ক্যাপসুল, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে আছো ভাই একটু কমেন্ট করে দ্রুত জানাই দাও। তাহলে বৃক্কের আবরণীর নাম কি যদি কোশ্চেন দেয় তোমরা ইনশাল্লাহ পারবা কিনা বলো। ভাই এটা বুঝতে পারছো কিনা বলো যে বৃক্কের যদি আবরণীর নাম দেয়। এখন আমরা একটু ব্যাখ্যা সহ বলি। ওকে, সো নীলকাব্য বলছে ক্যাপসুল, তাবাসসুম আক্তার বলছে ক্যাপসুল, সুবর্ণা বলছে ক্যাপসুল। আর কে কে আছো ভাই কমেন্ট করো। ফারজানা খাতুন বলছে ডি, ক্যাপসুল। আর কে কে আছো ভাই একটু কমেন্ট করো। যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ রেক দিয়ে পাশে থাকবা, খারাপ লেগে থাকলে অ্যাংরি রেক দিয়ে আমাদেরকে সৎ পরামর্শ দিবা। নাহিদা রহমান বলছে ডি, থ্যাংক ইউ সো মাচ। সবাই মোটামুটি উত্তর হয়েছে ভাই। এটার উত্তর হয়ে যাবে ঘ, ক্যাপসুল। দেখো বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা করে দিই তোমাদেরকে। মেনিনজেস এটা কিসের একক? এটা মস্তিষ্কের আবরণী, মস্তিষ্কের আবরণ। এটা কিসের? মস্তিষ্কের, ঠিক আছে? এরপর দেখো পেরিটোনিয়াম, এটা আছে উদার বা পাকস্থলী বা টলপেট, উদার, বুঝছো? পেরিকন্ডিয়াম এটা আছে তরুণাস্থি, এটা কিসের? তরুণাস্থি বা কন্ডিয়ামে তরুণাস্থি, তরুণাস্থি, ঠিক আছে? আর এই ক্যাপসুলটা কি? ক্যাপসুলটা হচ্ছে মূলত বৃক্কের। কিসের বলো তো? এটা বৃক্কের, বুঝছো? এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে, এটা একটু সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে, ঠিক আছে? কি বারে হয় গণিত ক্লাস? মোস্ট প্রবাবলি যেদিন হবে আমাদের জানাই দেওয়া হবে। অলরেডি আমাদের মনে হয় 2-3টা ক্লাস হয়েও গিয়েছে। ক্যাপসুল হবে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। শর্মা তালুকদার, থ্যাংক ইউ। রোকসানা খাতুন, ওকে। ফাইজা বলছে, সুমাইয়া বলছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। চলো পরের কোশ্চেনটা তাহলে আমরা একটু সলভ করে ফেলি, এটা যে তোমাদের হয়ে গিয়েছে। পরে আরেকটা কোশ্চেন যদি তোমাদেরকে আমি দিই সেটা হলো যেমন যদি দিই তোমাদেরকে, যদি দেয়া হয় যে এডিএইচ, এডিএইচ কোন গ্রন্থি থেকে খরিত হয়? খরিত হয়, ওকে। কোন গ্রন্থি থেকে খরিত হয়? যদি অপশনে তোমাকে দেওয়া থাকে পিটুইটারি, ঠিক আছে? ধরো যে পিটুইটারি দেওয়া আছে, পিটুইটারি, তারপর আছে অ্যাড্রেনালিন, খ নাম্বার আছে অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, ঠিক আছে? অ্যাড্রেনালিন। তারপর ধরো যে লেয়ার আছে থাইমাস, আর মনে করো লেখা আছে বৃক্ক, বৃক্ক। বলো এই ফ্রি ক্লাস প্রোগ্রাম কবে থেকে স্টার্ট হয়েছে? আমাদের ফ্রি ক্লাস প্রোগ্রাম 1 নভেম্বর থেকে স্টার্ট হয়েছে, বুঝছো? সো একটু বলো তো এটা কি হবে? সো একটু আমি আরেকটু কনসেপ্ট তোমাদের মধ্যে একটু ঢুকাই দিই ভাইয়া। বৃক্ক থেকে কিন্তু কয়েকটা জিনিস তৈরি হয়, তোমাদের একটু বলে দিই। এখান থেকে রেনিন নামে একটা এনজাইম তৈরি হয়, রেনিন, ঠিক আছে? রেনিন এবং অ্যারিথ্রোপোয়েটিন কি তৈরি হয়? অ্যারিথ্রোপোয়েটিন, বুঝছো? অ্যারিথ্রোপোয়েটিন, এই অ্যারিথ্রোপোয়েটিনের কাজ কি জানো? বৃক্ক থেকে তৈরি হয় অ্যারিথ্রোপোয়েটিন আর রেনিন। অ্যারিথ্রোপোয়েটিনের কাজ হচ্ছে আরবিসি তৈরি করা, কি তৈরি করা? আরবিসি তৈরি করা, বুঝছো? এটা একটু সুন্দর করে মনে রেখো। বৃক্ক থেকে কিন্তু আরো কিছু জিনিস তোমাদেরকে একটু বলে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। সেটা হলো কি? সৃজা মন্ডল বলছে ক, ফাইজা বলছে ক, নীলকাব্য ক, তাবাসসুম আক্তার, মুশফিকা, শান্তা, ফারজানা, তৃষা দাস, তৃষা, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাই উত্তর দিচ্ছে। সুমাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবার একটু বলি, বৃক্ক থেকে তাহলে কি তৈরি হয়? রেনিন তৈরি হয়, অ্যারিথ্রোপোয়েটিন তৈরি হয়। অ্যারিথ্রোপোয়েটিন কি করে? আরবিসি তৈরি করে। কি তৈরি করে? এটা আরবিসি তৈরি করতে সহযোগিতা করে। এই যে অ্যাড্রেনালিন, এটা কিন্তু নিজেই একটা হরমোন, ঠিক আছে? কর্টেক্স থেকে তৈরি হয়, অ্যাড্রেনাল থেকে তৈরি হয়, বুঝছো? অ্যাড্রেনাল থেকে তৈরি হয়। এই অ্যাড্রেনালিন এটার সাথেও কিন্তু বৃক্কের সম্পর্ক আছে, বুঝছো? এই অ্যাড্রেনালিন কি করে? সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। আবারও বলি, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? অ্যাড্রেনালিন।
সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করার সাথে কার সম্পর্ক? অ্যাড্রিনালিন। এডিএইচ এর সাথে অ্যাড্রিনালিনও সম্পর্কযুক্ত। তাহলে আমাদের বৃক্কের যে প্রস্রাব আছে, প্রস্রাবে ভূমিকা রাখে কয়েকটা হরমোন, এর মধ্যে এডিএইচ একটা হরমোন, আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন একটা হরমোন, আর একটা কে? অ্যাড্রিনালিন। এই দুইটা একটু মনে রেখো। বাট আমি আপনাদেরকে বলছিলাম এডিএইচটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? আমি বলছিলাম যে পোস্টেরিয়র, বা আমাকে যদি বলা হয় যে পশ্চাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় কোনটি? সেটা হয়ে যাবে হচ্ছে এডিএইচ। তাহলে সঠিক উত্তরটা কি ভাইয়া? এই পিটুইটারি হয়ে যাবে। কি ভাইয়া বলো তো? সঠিক উত্তর পিটুইটারি। কি বলো তো? সঠিক উত্তর। তোমরা সবাই মোটামুটি পারছো, বুঝছো? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যারা যারা পারছো তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ঠিক আছে, এরপরে আরেকটা যদি কোশ্চেন দেওয়া হয়, আরেকটা কোশ্চেন দেখো কি হতে পারে। আরেকটা কোশ্চেন হতে পারে এমন, যদি তোমাদেরকে বলা হয় আমাদের শরীরে আমি তোমাদেরকে এটা পড়াইছি, শরীরে প্রতি মিনিটে কতটুকু মূত্র তৈরি হয়? মূত্র তৈরি হয়, কতটুকু মূত্র তৈরি হয়? ঠিক আছে, ক নাম্বার অপশনে ধরো আছে 1 লিটার। কি আছে? 1 লিটার। খ নাম্বার অপশনে আছে ধরো 1 মিলিলিটার। গ নাম্বার অপশনে আছে ধরো কত হতে পারে? 1500 মিলিলিটার। কত আছে? 1500 মিলিলিটার। আর ঘ নাম্বার অপশনে আছে ধরো যে 125 মিলিলিটার। উত্তর হবে কি ভাই? একটু বলে ফেলো তো দেখি, এটা কে কে জানো একটু বলো তো। আমাদের শরীরে প্রতি মিনিটে কতটুকু মূত্র তৈরি হয়? এই যে অপশনটা আছে এটা আমি তোমাদেরকে পড়াইছি, তাই না? কিছুক্ষণ আগেই আমরা পড়াই ফেলছি। সো এটা একটু বলে ফেলো তো ভাই, এটার উত্তর কি হয়ে যাবে? আমাদের শরীরে কতটুকু মূত্র তৈরি হয়? শান্তা আক্তার বলছে বি, তাবাসসুম আক্তার বলছে 1, আর কে কেসো ভাই? ফারজানা খাতুন, তৃষা দাস বলছে 1। ওকে, সো সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দাও ভাই। সবাই একটু কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করবা। ঠিক আছে, দ্রুত কমেন্ট করবা। সো দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন আসলে মনে করো যে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে গেছি, সো আমাদের একবার ভাই জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কতটুকু মূত্র তৈরি হয়? আমি তো মনে করো যে বেশি একটা কিছু পারি না, আমি তো আসলে অত ভালো স্টুডেন্ট না। আমি কি বলছি? মনে করো মনে সুখে বলছি যে 1500 লিটার। সো ম্যাডাম বলতেছে কি তুমি কি সারাদিন কি প্রস্রাব করো নাকি? তুমি কি সমুদ্র বানাই ফেলবা প্রস্রাব করতে করতে? সো এটা একটু মাথার মধ্যে রাখো যে সারাদিন আমরা প্রস্রাব করব না, সারাদিন আমরা কি করব না, স্যালো মেশিং এর মতো প্রস্রাব করতে করতে আমরা সমুদ্র বানাই ফেলবো না। বানাবো? সমুদ্র বানাবো না। সো তাইলে 1500 লিটার টিটার হবে না, আমার প্রতি মিনিটে বলছে, তার মানে প্রতি মিনিটে তৈরি হয় কতটুকু? আমি তোমাদেরকে বলছিলাম গ্লোমেরুলাস ফিল্ট্রেশন হয় কতটুকু? 125 মিলিলিটার। এখান থেকে আবার শরীরেই ফিরে যাচ্ছে কতটুকু? 124। তাহলে থাকে কত? 1 মিলিলিটার। তাহলে আমার প্রতি মিনিটে প্রস্রাব হয় কতটুকু? প্রস্রাব হচ্ছে 1 মিলিলিটার। কতটুকু হয়? 1 মিলিলিটার। কত নাম্বার অপশনে আছে? খ নম্বর অপশনে আছে। তাহলে উত্তর হয়ে যাবে কি? খ। আর যদি বলা হয় যে যদি এখানে দেখো 125 আছে, 125 কি হয়ে যাবে? গ্লোমেরুলাস ফিল্ট্রেশন। 1500 কি হয়ে যাবে? প্রতিদিনের প্রস্রাব। প্রতিদিনের প্রস্রাব কি হয়ে যাবে? 1500 হবে। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? আমরা কিন্তু প্রতিটা অধ্যায় পড়ানোর পরে আমরা কিন্তু এমসিকিউ রাখতেছি। ঠিক আছে, আমরা কি রাখতেছি বলো তো? এমসিকিউ রাখতেছি। ওকে, এমসিকিউ কিন্তু রাখতেছি। সো দ্যাটস ওয়াই যাতে তোমাদের কোনো সমস্যা যাতে ফেস না করতে হয়, এই জন্য কিন্তু আমরা এমসিকিউ রাখতেছি, বুঝছো? এমসিকিউ রাখতেছি। ঠিক আছে, কি বলছি? তাহলে এটা একটু মনে রেখো। ঠিক আছে, খ নাম্বার রোকসানা পারছো। ভাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? কোনো সমস্যা আছে কিনা সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই দিতে হবে। ভাইয়া একটু কমেন্ট করে জানাই দাও যে সবাই পারবা কিনা, ইনশাল্লাহ পারবা কিনা আমাকে একটু বলো। ভাইয়া ইনশাল্লাহ পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও, কমেন্ট করে জানাই দাও। ঠিক আছে, এরপরে আরেকটা কোশ্চেন দিব এবং এটাই আমাদের বিকের শেষ কোশ্চেন। নেফ্রনের কোন অংশ, নেফ্রনের কোন অংশ সবচেয়ে বেশি পুণ্য শোষণ করে? সবচেয়ে বেশি গ্লোমেরুলাস ফিল্ট্রেশন পুণ্য শোষণ করে? ফিল্ট্রেশন পুণ্য শোষণ করে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন সবচেয়ে বেশি পুণ্য শোষণ করে কোনটি? ঠিক আছে, পুণ্য শোষণ করে। ক নাম্বার অপশন আছে মনে করো হচ্ছে বোমান্স ক্যাপসুল। কে আছে? বোমান্স ক্যাপসুল। ঠিক আছে, বোমান্স ক্যাপসুল। জাস্ট অপশনটা একটু লিখে নাও, বোমান্স ক্যাপসুল। খ নাম্বার অপশনে আছে ধরে নাও যে আছে হচ্ছে প্রক্সিমাল প্যাচানোনালিকা। প্রক্সিমাল প্যাচানোনালিকা। গ নাম্বার আছে ধরো যে হেনরি লুপ, বিজ্ঞানী হেনরি
এটা তৈরি করছে, তাই তার নাম অনুসারে হয়েছে কি হেনরি লুক। আর ঘ নাম্বার অপশনে আছে ধরো যে প্রান্তীয় পেঁচানো নালিকা, কি আছে প্রান্তীয় পেঁচানো নালিকা। এখন বলো তো ভাই এটা উত্তর কি হবে, বলো ভাইয়া দেখি কে কে পারো। এটা যদি পারো তাহলে ধরে নিব যে আমার আজকে লেকচারটা সাকসেস, যে তোমরা পড়াশোনা করছো, যে কয়জন ছিল এখানে সবাই ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দিছো, ঠিক আছে আমরা বুঝে নিব ভালোভাবে পড়াশোনা করছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, সো যারা যারা পারবা তারা অবশ্যই, আচ্ছা এই যে নীল কাব্য ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। দেখো ভাইয়া এটার উত্তর কি দিবা একটু বলে ফেলো দেখি কে পারো ভাইয়া। নেফ্রনের কোন অংশ সবচেয়ে বেশি গ্লোমেরাস ফিল্ট্রেশন, এখানে লেখা হয়তো একটু ই হতে পারে, ফিল্ট্রেশন পুণ্য শোষণ করে, পুণ্য শোষণ করে। ভাইয়া বলো তো দেখি কে কে পারো, না পারলেও বলবা, আমি অবশ্যই তোমাদের সাথে আছি, তোমাদের পক্ষের লোক আমি, তাই আমি তোমাদেরকে কি করব বুঝাই দিব, তাই না? তো তোমরা একটু বলো তো ভাই এটা কি হবে, এটা কি হবে বলো, তোমাদের মনে আছে কিনা আমি বলছিলাম এইরকম যে আঁকাইছিলাম, এই যে এখানে আসলো চলে গেল, এই যে এরকম আঁকাইছিলাম না একটা জিনিস মনে আছে তোমাদের, যে নেফ্রন আঁকাইছিলাম এরকম পেঁচাই পুচায়ে, তারপরে গেল এইভাবে উঠলো, সেখান থেকে আবার এখানে পেঁচাই পুচায়ে এইরাম দিছিলাম মনে আছে, সংগ্রাহক নালিকা ঠালিকা দিয়ে বানাইছিলাম না? তো বিওমান্স ক্যাপসুল এখানে একটা কথা বলছিলাম কিনা তোমাদের মনে আছে কিনা, সবাই একটু মনে করার ট্রাই করো যে পাবা কিনা ভাইয়া, মনে আসতেছে কিনা তোমাদের কাছে। আমি বলছি যে সবচাইতে বেশি ফিল্ট্রেশন করে কে, পুণ্য শোষণ করে কে, মনে নাই? ওকে, সো দেখো বলছিলাম যে প্রক্সিমাল পেঁচানো নালিকা, প্রক্সিমাল পেঁচানো নালিকা হবে সঠিক উত্তর। কেন? কারণ এইটা 80% করে, কি করে এটা 80% পূর্ণ শোষণ করে। অর্থাৎ ওই যে 125 যে আসলো, এই 125-এর 125 মিলিলিটার যে আসছে আমার, এই 125 মিলিলিটারের ভাইয়া, এই 125 মিলিলিটারের 80%ই পূর্ণ শোষণ করে কে, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী বা প্রক্সিমাল প্রাইমারি পেঁচানো নালিকা। অর্থাৎ এই প্রথমে এতটুকুই করে, কে করে এতটুকুই করে। তো সেই জায়গা থেকে তোমাদের কি মনে করতে হবে না ভাইয়া, মনে করা লাগবে। তাহলে সবচাইতে বেশি তোমার হচ্ছে ফিল্ট্রেশনটা পূর্ণ শোষণ করে কে, মনে থাকবে কিনা ভাইয়া বলো, কে বলো তো, প্রক্সিমাল পেঁচানো নালিকা। এটা আমি বলছিলাম তোমাদেরকে, তোমরা যারা নোট ডাউন করেছো তোমাদের মনে থাকার কথা ভাইয়া, প্রক্সিমাল পেঁচানো নালিকা কত পার্সেন্ট, 80%। কত পার্সেন্ট, 80%। ভাইয়া আর কোনো কোশ্চেন আছে কিনা বলো, এটা মনে থাকবে কিনা ভাইয়া বলো, এটা মনে থাকবে কিনা ভাইয়া বলো, কোনো সমস্যা আছে কিনা ভাইয়া বলে ফেলো, দ্রুত বলো। ওকে, সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা বন্ধু বান্ধবদের সাথে, এবং সেই সাথে সাথে যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবা, খারাপ লেগে থাকলে অ্যাংরি রিয়াক্ট দিয়ে সৎ পরামর্শ দিবা, কারণ আমরা তোমাদের থেকে সৎ পরামর্শ চাই, ঠিক আছে, সৎ পরামর্শ চাই। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আসলে পেইড ব্যাচ যেটা আছে এক্সাম ব্যাচ, আমাদের আমার স্কুলের এক্সাম ব্যাচে যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, তারা অবশ্যই এক্সাম ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ তোমাদের শেষ সময়ে দরকার আছে প্রস্তুতির। সো তোমাদের সাথে একটু শেয়ার করি কিছু বিষয়, তোমরা হয়তো অবগত হয়েছো, তোমাদের পরীক্ষা নেওয়ার বিষয়ে একটা সিদ্ধান্ত আসছে যে 23 জানুয়ারি নাকি হবে, এরকম কিছু একটা কানাঘুষা চলতেছে, ঠিক আছে। তো যতটুকু খবর পেয়েছি, যেহেতু কোনো কথা না উঠলে তো আসলে রটে না, কোনো খবর উঠলেই তো রটে। তো যেহেতু উঠার একটা উঠছে, কথাটা উঠছে, মিটিং এ উঠছে, যদিও এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না, কি হবে বলা যাচ্ছে না, তবে তারপরে আমি একটু জাস্ট আমাদের অ্যাজাম্পশন থেকে বলতেছি, হাইপোথেসিস থেকে তোমাদেরকে কিছু কথা বলি। হাইপোথেসিস যেটা বলে আর কি, অর্থাৎ সম্ভাবনার জায়গা থেকে বললি, প্রবাবিলিটি। আমরা সবাই হয়তো জানি যে সামনে আমাদের একটা নির্বাচন আছে, জাতীয় সংসদ নির্বাচন হবে, আমাদের সরকারের যারা উচ্চ পদস্থ আছে তারা সবাই বলছে নির্বাচন হবে, কততম, 13তম নির্বাচন হবে। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে সামনে নির্বাচনটা কততম, 13তম, ঠিক আছে, জিকে স্যার তোমাদের বলবে। সো দেখো যেহেতু নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারিতে হইলে অ্যাকচুয়ালি দেখা যায় কি ফেব্রুয়ারি পরে আমাদের দেশে নির্বাচন হওয়া, সরকার গঠন করা বা সবকিছু মিলায়ে এর পরে কিন্তু বেশ কিছু সময় কিন্তু পার হয়ে যায়। সো তোমাদের পরীক্ষা যদি জানুয়ারিতে না হয় তাহলে এই পরীক্ষাটা কিন্তু এপ্রিল মের দিকে চলে যাবে, বুঝছো, কারণ তারপরে রোজা আছে, সো সবকিছু মিলায়ে এপ্রিল মেতে চলে যাবে। যেহেতু এপ্রিল মেতে চলে যাবে, এত বেশি সময় আসলে কি আমাদের কিল করতে চাচ্ছে না কে, বিএনএমসি, যারা আসলে এই পরীক্ষাটা নিয়ে থাকে, বিএনএমসি এই এত সময় কিল করতে চাচ্ছে না, যার দরুন তারা বলছে যে ভাইয়া দ্রুত পরীক্ষা নিতে হবে। সেটা কবে, সেটা 23 জানুয়ারি, এরকম একটা ডেট তারা কিন্তু ফিক্স করেছে। তারা কি করেছে, ফিক্স করার চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আরেকটা
কথা বলে রাখি, যেহেতু এখানে সবাই আছে মেয়ে, তারপরে একটু বলি বয়েজ যারা আছে, বয়েজ আমাদের বয়েজ যারা আছে তাদের জন্য একটু বলে রাখি, তাদের জন্য কোটাটা মোস্ট প্রবাবলি 20% করা হচ্ছে। কত পার্সেন্ট করা হচ্ছে? 20% করা হচ্ছে। তার মানে আগে ছিল আসছে 10%, সেখান থেকে তাদের জন্য এটা একটা ভালো দিক, তাদের জন্য এটা বাড়ায় 20% করা হচ্ছে সরকারিতে। আর গার্লস আমাদের যারা আছে অর্থাৎ মেয়েরা, মেয়েদের জন্য দুঃখ হচ্ছে এটা 80% নেমে যাচ্ছে, তার মানে 10% কমায় দিচ্ছে। 10% কি করতেছে? কম হয়ে যাচ্ছে আপনাদের, ঠিক আছে? তো দুঃখ পাওয়ার কিছু নাই, সিট লাগবে আপনার একটা, সিট আছে মনে করেন আছে বিএসসি তে সিট আছে প্রায় 1600-1700, ডিপ্লোমাতে সিট আছে অলমোস্ট প্রায় 3000-এর মতো, মিডওয়াইফারি তো প্রায় 1800-এর মতো সিট আছে। তো সিট লাগবে আপনার একটা, এই একটা আপনি দখল করবেন। ক্লিয়ার? সো যা হোক আমাদের পরীক্ষা যদি অলমোস্ট ভাইয়া জানুয়ারিতে হয়, সো আমি কি বসে থাকবো? অবশ্যই না। আমরা লাস্ট কিছুদিনের মধ্যে যে ক্লাসগুলো নিয়েছি অলরেডি 4 থেকে 5টা ক্লাস হয়ে গিয়েছে, এবং 4 থেকে 5টা ক্লাসে আমরা কিন্তু অলরেডি 6 থেকে 7 থেকে 8টা অধ্যায় কিন্তু শেষ করে ফেলতে পারছি, তাই না? তো আমরা মোটামুটি এই মাসের মধ্যে আমাদের কিন্তু পড়াশোনা অলমোস্ট কিন্তু আমাদের 100% কিন্তু কাভার হয়ে যাবে। এরপরে আমরা কিন্তু রিভিশনে চলে যেতে পারবো বা সবকিছু মিলায়। সো আপনাদেরকে জানুয়ারি এই মাসের ভিতরেই কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলতে হবে, সেরা প্রস্তুতি, যেন জানুয়ারি থেকে জাস্ট শুধু আপনি যে কোনো সময় যদি পরীক্ষা হয় ভাই পরীক্ষা নাও, কোনো সমস্যা নাই, আই এম রেডি, এন্ড আই এম রেডি, কোনো সমস্যা নাই আমার, ঠিক আছে? সো এই যে প্রস্তুতি আছে আপনার এখন নিতে হবে কি ভাইয়া? প্রস্তুতি। এখন প্রস্তুতি যদি আপনি নিতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে এই মাসের মধ্যে, এই ফেব্রুয়ারির মধ্যে আপনাকে কি করে ফেলতে হবে? ফিনিশ করে ফেলতে হবে কি? আমার বই খাতা একেবারে মানে কি করে ফেলতে হবে? পথে পথে করে সুন্দর করে শেষ করে ফেলতে হবে। যেহেতু আমাদের শেষ করতে হবে, শেষ করতে গেলে আমাদের স্টুডেন্টরা পরীক্ষার সময় সবচাইতে বেশি যে জিনিসটা ফেস করে সেটা হচ্ছে নার্ভাসনেস। মানে কি? তারা সবাই বলে ভাইয়া 100টা কোশ্চেন 60 মিনিটে কিভাবে দাগাবো, আমরা তো আগে জীবনে কখনো এটা দাগাই নাই। তাদের জন্য আসলে আমার স্কুলের পক্ষ থেকে আমাদের যে এক্সাম ব্যাচ আছে এটা আপনাকে হেল্প করবে। কিভাবে? এই এক্সাম ব্যাচটাই আপনি দেখেন যে কতগুলা ব্যাচে আমাদের কতগুলা পরীক্ষা হচ্ছে ভাইয়া, 168টি পরীক্ষা হচ্ছে, যেটা কিন্তু কম না, যেটা একজন শিক্ষার্থীর জন্য কিন্তু অনেক কিছু মানে অনেক কিছু। এই 168টা পরীক্ষা কোর্স ফিটা একটু দেখেন, বিএসসিরা মাত্র 600 টাকা। কয় টাকা? 600 টাকা। আর ডিপ্লোমা যারা আছে তাদের জন্য ভাইয়া কোর্স ফিটা 100 টাকা কম, সেটা হচ্ছে মাত্র 500 টাকা। এই 500 টাকা বা 600 টাকা এটা ম্যান্ডেটরি বিষয় না। ম্যান্ডেটরি বিষয় হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারতেছেন, এতগুলা পরীক্ষা দিতে পারছেন। এই যে এতগুলা পরীক্ষা দিতে পারতেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যেটা আপনাকে প্রস্তুত করে দিবে। সো আপনারা যারা আসলে ভর্তি হতে চান, আপনারা যারা এখনো ঘোরাঘুরি করতেছেন, আপনাদেরকে বলি আপনি যদি জানুয়ারিতে পরীক্ষা হয়ে যায় তাহলে আপনি এখনো যেমন ঘুরতেছেন জানুয়ারির প্রথমেও তেমন ভাবে ঘুরবেন এবং চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে আমাদেরকে সার্কুলারটা দিক তারপরে খাপায় পড়ে দিবানি। ভাই পরীক্ষার আগের দিন রাত্রে বিশ্বাস করো তুমি ঠিক একই কথা কবা যে ঠিক আছে এইবার তো হলো না, সেকেন্ড টাইমে ইনশাল্লাহ দেখাই দিবানি, ঠিক আছে? আমাকে যেমন অনেকে নক দেয় ভাইয়া, আমরা একাডেমিক্যাল অনেক স্টুডেন্ট নক দেয়, ভাইয়া এইবার একটু পাস টাস করতে পারলে, আল্লাহ করতেছি, এইবার একটু পাস করতে পারলে সামনের বার ভাইয়া একদম মনে করেন যে একেবারে সবকিছু শেষ করে দেব, সবাইকে ব্রেকডাউন করে বাংলাদেশের ইতিহাস তৈরি করে ফেলবো আমি। বাট তোমাদের ক্ষেত্রে বলে রাখি এই জিনিসটা আসলে সম্ভব না। এই জিনিসটার জন্য তোমাকে এখন থেকেই পরিশ্রম করতে হবে। সো আমার স্কুল তোমাদের জন্য এই যে সুযোগটা নিয়ে আসছে, আমার স্কুলের যে সুযোগটা আছে এই সুযোগটা তোমরা লুফে নাও। যারা এখনো লুফে নাও নাই তোমাদেরকে বলবো ভাইয়া দ্রুত লুফে নাও। যদি তোমরা লুফে না নাও তাহলে দিন শেষে কি হবে? তোমরা আসলে ভালো করতে পারবা না। সো আমাদের এক্সাম ব্যাচে তোমাদেরকে নিমন্ত্রণ রইল। এবং সবচেয়ে বড় বিষয় আমরা কিন্তু প্রথম 12টি পরীক্ষা কিন্তু ফ্রি রেখেছি। প্রথম 12টি পরীক্ষা কি জানো? ফ্রি, একদম ফ্রি পরীক্ষা, ফ্রি। সো এই যে ফ্রি জিনিস তোমাদেরকে দেওয়া হচ্ছে, যে জাস্ট কর ভাই, জাস্ট করে দেখো যে আমাদের কেমন লাগে আর তোমাদের এই জিনিসগুলো কেমন লাগে, ঠিক আছে? তো যারা তোমরা আসলে ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে ভাই ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু থাকবে আমার স্কুলের পক্ষ থেকে। সো আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখবো, আমাদের ক্লাসটা আসলে এই পর্যন্তই। আমাদের যে পিডিএফটা আছে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সো এই পর্যন্ত সবাই সুন্দর করে একটু পড়বেন। আমরা প্রশ্ন অ্যানালাইসিস করলাম, সেই সাথে সাথে আমরা পুরো জিনিসটাকে সব ঘুটাই গাটাই পড়লাম। সো তোমরা অবশ্যই যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করে আমার স্কুলে ভর্তি হয়ে যাও দ্রুত, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু থাকবে এই প্রত্যাশায় রাখি। আর সবাই তাহলে ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আমার স্কুলের সঙ্গেই থাকবা ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।
আছে?